ভিশন ডাব্লিউবিসিএস এ তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি অর্ণব স্যার শুরু করতে চলেছি আজকে সেট নম্বর 28, যেখানে আমরা ফার্স্টে কোশ্চেন থেকে শুরু করছি। চলো শুরু করা যাক। এখানে আমরা দেখবো ফার্স্টে যে কোশ্চেনটা রয়েছে সেটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্রপারলি। দেখো কি বলেছে, অল অড প্রাইম নাম্বারস আপ টু 110 পর্যন্ত সমস্ত প্রাইম নাম্বার গুলো গুণ করা হলো, তাহলে ইউনিট ডিজিট কত হবে? প্রাইম নাম্বারের মধ্যে 2ও আসে, প্রাইম নাম্বারের মধ্যে 3, 5, 7 আসে, কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে অড প্রাইম নাম্বার বলেছে, মানে 2 একমাত্র ইভেন প্রাইম নাম্বার, তো এটাকে বাদ দিয়ে দাও। আর বাকি সমস্ত প্রাইম নাম্বার গুলোর মধ্যে কোনো ইভেন নাম্বার নেই। আর আমরা জানি 5 এমন একটা সংখ্যা, তার সাথে যদি কোনো অড নাম্বারকে গুণ করা হয় অথবা 5কে গুণ করা হয়, তাহলে সবসময় লাস্টে 5 আসে। তাহলে উত্তর হবে কিন্তু আমাদের 5, কারেক্ট আনসার। চলো পরের কোশ্চেনে আমরা চলে যাই। সাম আপ অল ইভেন ফ্যাক্টর বের করতে বলেছে। যখন এ ধরনের প্রশ্ন আসে, আমরা যে সংখ্যাটা দেয় তাকে আমরা ফ্যাক্টরাইজেশন করি। তো তোমরা ইজিলি এটাকে ফ্যাক্টরাইজেশন করবে। কি করে করবে তাড়াতাড়ি আমি সেটাও বলে দিচ্ছি, আগের ভিডিওগুলোতেও বলেছি, আমি বলে দিচ্ছি তাও। 100 আলাদা করে নেবে। 100 মানে হচ্ছে 4 × 25, মানে 5 এর স্কোয়ার ইন্টু 2 এর স্কোয়ার। আর 648 কে ভেঙে নেবে। ভাঙার পরে তোমরা ইজিলি দেখতে পাবে। এটা ভাঙলে আমি আলটিমেটলি বলে দিচ্ছি, তোমরা বাড়িতে করে নিতে পারবে। 3⁴ আর এদিকে চলে আসবে 5 স্কোয়ার। ওকে, সো এটা ভাঙলে এরকম আসবে। এবার দেখে নাও সমস্ত ইভেন ফ্যাক্টরের সাম করতে বলে, যোগফল। তো আমাদের কাছে 2 আছে, 3 আছে, 5 আছে। যেহেতু ইভেন বার করতে বলেছে, তো আমরা 2 এর মিনিমাম পাওয়ার থেকে শুরু করে ম্যাক্সিমাম পাওয়ার কত আছে, হাইয়েস্ট পাওয়ার 5, তো অত পর্যন্ত প্রত্যেকটাকে যোগ করব। তাহলে 1, 2⁴, 2⁴, প্লাস 2⁴, প্লাস 2⁵। কিন্তু আরো কিছু জিনিস মাথায় রাখতে হবে, এখানে জিরো পাওয়ারটা নেবো কি নেবো না সেই কথাগুলো আলোচনা করব। যদি আমাকে সমস্ত ফ্যাক্টর গুলোকে যোগ করতে বলতো, তাহলে আমরা এখান থেকে 0 থেকে 5 পর্যন্ত নিতাম, সেটা আগে বলে নিচ্ছি। ইনটু 3 এর মিনিমাম পাওয়ার 0, ম্যাক্সিমাম পাওয়ার পর্যন্ত আমরা নেব 3 এর 1, 3 এর পাওয়ারে 2, 3 এর পাওয়ারে 3 এবং 3 এর পাওয়ারে হবে 4। এবং আমরা এর সাথে সাথে 5 এরও সবকটা পাওয়ার নেব। তাহলে 5 এর 0, 5 এর 1, 5 এর 2। এবং বলে রাখি, যেহেতু আমাদের শুধুমাত্র ইভেন ফ্যাক্টর গুলোকে যোগ করতে বলেছে, তো আমাদের এইগুলো থেকে সবসময় অড নাম্বারই বেরোবে, এগুলো থেকে অড নাম্বারই বেরোবে। আর অড নাম্বারকে ইভেন দিয়ে গুণ করলে ইভেনই হয়, কিন্তু অড নাম্বার, আর এইটা মানে হচ্ছে 2⁴ মানে হচ্ছে 1, 1 একটা হচ্ছে অড নাম্বার। একে যদি অড নাম্বার দিয়ে গুণ করি তাহলে অড পেয়ে যাবো, অড তো আমার নেওয়া যাবে না। তাই জন্য এই ফ্যাক্টরটাকে আমাকে ক্যান্সেল আউট করতে হবে, এটাকে নেওয়া যাবে না। তার মানে আমাকে যখন ক্যালকুলেশন আমি করছি, তখন আমাদেরকে এই পার্টিকুলার সংখ্যাগুলো ইনটু যোগ করে তার সঙ্গে এটাকে যোগ করতে হবে, তার সঙ্গে এটাকে যোগ করতে হবে। তো ক্যালকুলেট করো, 2⁵ মানে 32, এটা 16, এটা 8, এটা 4, এটা 1, যোগ করে দেখবে এটা চলে আসবে 62। এবং এটাকে যখন করবে, এটা হচ্ছে 3, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে 1, এটা 3, এটা 9, এটা 27, এটা হচ্ছে 81। যখন যোগ করবে সেটা হবে 121। এবং এটা করবে 1, এটা 25, এটা 4, মানে 31। তো এটাকে গুণ করলে অ্যান্সার চলে আসবে। গুণ তো তোমাদেরকে করতেই হবে, তো গুণ তোমরা করে নেবে। গুণ করলে চলে আসবে এটা 232,562। কি করে তাড়াতাড়ি গুণ করতে, এগুলো বহুবার তোমাদেরকে শিখিয়েছি, তো এগুলো এখানে আলাদা করে বলার কোনো মানে নেই। তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক চলে আসি, চলো। 3 নম্বর কোয়েশ্চেন তোমরা স্ক্রিনে ভালোভাবে দেখতে পাচ্ছ। চলো দেখো 3 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। এক্স এর মান বের করতে বলেছে, যেখানে এক্স, x+1, x+3 অল আর প্রাইম নাম্বার। তো আমরা কি করতে পারি, এক্স এর মান, যেহেতু এক্স এর মান বসে বসে চেক করতে পারি। 0 বসালে 0, 0 প্রাইমও নয়, কম্পোজিটও নয়, তো এটাকে আমি নিতে পারবো না। 2 বসালে কত হবে, 2, 2 আর 1 3, আর 2 আর 3 5, 2, 3, 5 তিনটেই প্রাইম নাম্বার। তাহলে 2 কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। চলো পরের কোয়েশ্চেনে চলে যাই আমরা। কোয়েশ্চেন নাম্বার 4, ভালো করে কোয়েশ্চেনটা পড়ো। বলেছে 5 ডিজিটের ইফ অফ 5 ডিজিট নাম্বার ইজ দ্য ফর্ম xx y x, মানে কি প্রথম দুটো ডিজিট লাস্টের দুটো ডিজিট সমান, মাঝখানেরটা আলাদা। এবং এটা কি বলেছে, পারফেক্ট স্কোয়ার হবে। তাহলে বলেছে x+y+x * y বার করো। তাহলে আমরা কি করব, আমরা স্পষ্টভাবে দেখতে পেরেছি এটা 5 ডিজিট নাম্বার। 5 ডিজিট নাম্বার মানে হচ্ছে এক বাড়িয়ে দাও, মানে 6 ডিজিট করে নাও। 6 মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 3। তার মানে যে নাম্বারটার কথা বলা হচ্ছে, যাকে স্কোয়ার করা হবে, তার মধ্যে 3টে ডিজিট থাকবে। ক্লিয়ার? এরপর আমরা কি করে করব, আমরা 1 থেকে 21 পর্যন্ত এমন নাম্বার দেখবো যাকে স্কোয়ার করলে লাস্টের দুটো ডিজিট সেম আসে। তাহলে 12 স্কোয়ার হচ্ছে 144, তো লাস্টের দুটো ডিজিট সমান আসবে। স্যার 10 এর স্কোয়ার করলেও তো হতো, হ্যাঁ হতো, কিন্তু 10 এর লাস্টে শূন্য আসে, শূন্য এখানে কিন্তু সমস্যা তৈরি করবে। তো এখানে শূন্য লাস্টে আসছে, এরকম কোনো সংখ্যা আমরা নেব না। ঠিক আছে? তো একমাত্র এখানেই দেখো লাস্টে দুটো সংখ্যা রিপিট হয়। তাহলে আমরা জানি 50+12 অথবা 50-12 অথবা 100+12 অথবা 100-12 অথবা 200+12 200-12 150+12 150-12
এরকম ভাবে 250 প্লাস 12, 250 মাইনাস 12, এরকম যে সংখ্যাগুলো আছে তাদেরকে স্কোয়ার করলে এই রকম প্যাটার্ন কিন্তু তাদের মধ্যেও দেখতে পাবো, যেখানে লাস্টের দুটো ডিজিট সেম। কিন্তু আমাদেরকে পার্টিকুলার এই প্যাটার্নটাই দরকার, তো আমরা করতে করতে চেক করব। সো এরকম ভাবে তোমরা যদি প্রত্যেকটা, এবার দেখো তোমরা মনে করবে যে স্যার সবকিছুকে আমরা চেক করতে হবে, হ্যাঁ করতেই হবে, কোনো বিকল্প নেই, কিন্তু একটু বুদ্ধিদীপ্ত ভাবে চেক করব। যেমন 50-এর আগে পরে চেক করে কোনো লাভ নেই, কারণ সংখ্যাটা 5 ডিজিটের। তাহলে প্রথম যে সংখ্যা মানে সংখ্যাটা তো 3 ডিজিটের হবে, তাই না? মানে যাকে স্কোয়ার করছি সেটা 3 ডিজিটের হবে, তো সেটা আমাদের 100-র পরেই হবে। তো 112 চেক করতে পারি। তারপরে হচ্ছে কি 150 প্লাস 12, 162 চেক করব। 162 থেকে সরি 150 থেকে 12 বিয়োগ 148 চেক করব, স্কোয়ার চেক করব। তারপরে আমরা কি করব, 200 মাইনাস 12 মানে 188 স্কোয়ার চেক করব, 200 প্লাস 12 212 স্কোয়ার চেক করব। এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে এগোবো। তো আমরা যদি এইভাবে এগোতে থাকি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। তো আমরা এই অঙ্কটা তোমাদের আগেও করিয়েছি, আর অঙ্ক করতে করতে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, তো তোমরা চিনে ফেলবে। তো সব অঙ্ক যে করে করে দেখতে হবে এমনটা নয়। তো এটা 212-তে চলে আসবে আশা করা যায়। সো 212 হোল স্কোয়ার আমরা কি করে বার করি? দেখো 12 এখানে 200 থেকে এক্সট্রা আছে, 200 থেকে 12 যোগ করলে 212 হয়। তো 12 কে স্কোয়ার করলে 144, 44 নিলাম হাতে, একটাকে উপরে মনে রাখলাম। সেই 12টাকে আবার 200-র সঙ্গে যোগ করে দাও, তাহলে 412 সরি 224 হয়ে যাবে। 224-কে দুগুণ করতে হবে, কারণ এই 200 যে বেসটাকে ইউজ করেছি সেটা 100 দ্বিগুণ, তাহলে 100 হচ্ছে মেন বেস। তো 100 দ্বিগুণ হচ্ছে 200, তাহলে হচ্ছে কি বেসটাকে আমি 2 গুণ করে নিয়েছি, তাহলে আমার যে আনসার হবে সেটাও 2 গুণ করে আসবে। মানে আমাদের 212 প্লাস 12 224কে 2 গুণ করলে 448, আর হাতে 1 আছে তাহলে হবে 449। তোমরা নিজেরাও গুণ করে চেক করতে পারো। দেখো সামনে দুটো যে সেম, পিছনের দুটো সেম, মাঝখানেরটা আলাদা, তাহলে এটা হচ্ছে আমার ওয়াই, আর এক্স এর মান হচ্ছে আমার কাছে 4। সেখান থেকে বের করতে পারবে এক্স প্লাস ওয়াই মানে 13, 4 আর 9 13, আর 4 আর 9 গুণ করলে 36, 36 আর 13 গুণ করলে কত 49। তো অপশন নাম্বার এ কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরের কোশ্চেনে আমরা শিফট করে যাই। চলো 5-এর দাগের কোশ্চেনটা ভালো করে দেখো। এখানে বলেছে যে দুটো নাম্বার আছে যাদেরকে যোগ করলে 11 হয়, দুটো নাম্বার আছে যাদেরকে যোগ করলে 11 হয়, এবং যাদেরকে স্কোয়ার করলে 65 হয়। যাদেরকে স্কোয়ার করলে কত হয়, স্কোয়ার করে যোগ করলে 65 হয়। এবং তোমাকে বলেছে তাদেরকে কিউব করে যোগ করলে কত হবে, তাদেরকে কিউব করে যোগ করলে কত হবে এটাই জিজ্ঞেস করেছে। তাহলে দেখো ভালো করে কিভাবে আমরা সেট করব। এই নাম্বারটাকে ভেঙে ভেঙে চেক করতে পারি, কারণ তুমি যদি ক্যালকুলেশন করতে যাও অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে, দেখো এটাকে আমি অনেকভাবে লিখতে পারি। কেউ লিখতে পারে 4 7, তো 7-এর স্কোয়ার করলে 49, 49 লাস্টে 9টা খেয়াল রাখো, আর 4-এর স্কোয়ার করলে 16, তো 16 আর 9 5 আসে লাস্টে। তো এটাকে আবার চেক করে নি, 49 আর 16 65 হয় স্যার। তো 49 আর ওটাকে 85 মনে মনে ভেবে নাও, 56 তো অবশ্যই চলে আসে, তাই না? সো আমরা যদি একটুখানি দেখো, প্রথম কথা কিছু জিনিস আছে যেগুলোকে আমরা সবসময় কিন্তু আমরা মানে বুঝতে পারবো কি না এটা কিন্তু শিওর নয়, কিন্তু একটা জিনিস খেয়াল রাখো যে যতটা আমরা অ্যাপ্রোচ নেওয়া শিখবো, তত কিন্তু আমাদের মধ্যে এই অ্যাবিলিটিটা তৈরি হবে যে হ্যাঁ আমরা এভাবেও করতে পারি। কারণ এটা আমরা প্রথমবারে আমি দেখলে 5 6ও বেরোতে পারে, 25 আর 36, 25 36 দিয়ে লাস্টে 1 আসবে না, 5 থোড়ি আসবে। তাহলে এটা কত 4 আর 7, 4 আর 7 যেই পেয়ে গেলাম, এটা 4-এর কিউব হবে, একটা হবে 7-এর কিউব। 7-এর কিউব আমরা জানি 343, আর 4-এর কিউব হচ্ছে 64। তাহলে যোগ করলে কত হবে, যোগ করলে স্যার হয়ে যাবে হচ্ছে তোমাদের 4 আর 3 7, 6 আর 4 0 হাতে 407। তো 407 কিন্তু আমাদের ফাইনালি অ্যান্সার হয়ে যাবে। অপশন নাম্বার সি কিন্তু কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে চলে যাই। হোয়াট শুড বি অ্যাডেড ইন দ্য প্রোডাক্ট অফ দ্য কনজিকিউটিভ অড নাম্বারস। তোমাদের অড নাম্বার গুলো কনজিকিউটিভ নিতে বলেছে, এবং তাদের 4টে নাম্বার আছে যাদের প্রোডাক্ট। তোমাদেরকে একটা টেকনিক আমি বলেছিলাম, যদি a প্লাস 2, a প্লাস 4, a প্লাস 6 হয়, এই তিনটেকে যদি, এই 4টাকে যদি আমি গুণ করি, এদের মধ্যে একটা প্যাটার্ন থাকে। এটা একটা সবসময় মনে রাখবে, এটা একটা ফিক্সড কোয়েশ্চেন এবং এর একটা পার্টিকুলার লজিকের উপর বেস করে তৈরি হয়েছে। এখানকার প্রত্যেকটা নাম্বার দেখো কত করে বাড়ছে, 2 করে বাড়ছে। মানে এখানে তুমি ডিফারেন্সটাকে কত ধরতে পারো, 2 প্রত্যেকের মধ্যে দেখো। তাহলে এই 4টে নাম্বারের গুণফল করলে সেটা কখনো পারফেক্ট স্কোয়ার হবে না, কিন্তু সেটাকে পারফেক্ট স্কোয়ার বানানো যায় কত যোগ করে, এর সঙ্গে শুধুমাত্র আমাদের যোগ করতে হবে যে ডিফারেন্সটা নিচ্ছি সেটা টু দি পাওয়ারের 4। এটা হচ্ছে ফর্মুলা। এবং যে ফলাফলটা হবে সেটা কিরকম হবে, সেটা কি হবে, সেটা এই নাম্বারটা আর এর শেষ নাম্বারটা, এদেরকে এদেরকে কি করতে হবে, তোমাকে ভালো করে শুনবে আমার কথাটা, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এই প্রথম নাম্বারটা এবং শেষ নাম্বারটাকে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে, মানে a প্লাস 6। এদেরকে যদি আমি গুণ করলাম, যেহেতু এদেরকে গুণ করার পরে আমাকে কি করতে হবে, এর সঙ্গে এই কমন ডিফারেন্স যেটা আছে, কমন ডিফারেন্সের স্কোয়ার, এই পুরো জিনিসটার স্কোয়ার কিন্তু এটা মানে হয়ে যায়। মানে তোমাকে জিজ্ঞেস করতে হবে না সেটা যে ফলাফলটা হবে সেটা কত স্কোয়ার, তাহলে ডাইরেক্টলি সেটাও বের করা জানতে হবে। ঠিক আছে, তার মানে কি, যেহেতু কনজিকিউটিভ অড নাম্বার, মানে নাম্বারগুলোর মাঝখানে গ্যাপ কত, 2 করে,
তাহলে এই নাম্বারটাকে স্কোয়ার বানানোর জন্য সেই গ্যাপটাকে টু দি পাওয়ার 4 মানে 2 এর টু দি পাওয়ার 4 যোগ করতে হবে, মানে 16 যোগ করতে হবে। যদি জিজ্ঞেস করতে যে এটা কার স্কোয়ার হবে, তাই না, তাহলে কিন্তু সেটাও কিন্তু আমরা বার করতে পারতাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সেরকম অঙ্ক তোমাকে দেবে অবশ্যই পরীক্ষা, সেগুলো তোমরা করতে পারবে। পরের কোশ্চেনে আমরা চলে যাই, 7 দাগের প্রশ্ন ভালো করে দেখবে। দেখো প্রথমত হচ্ছে এখানে যে একটা ডিস্টেন্স আছে এবি, তো এবি ডিস্টেন্সটা বলে দিয়েছে কত, 174। এবি ডিস্টেন্সটা কত বলে দিয়েছে, 174 কিলোমিটার। দুটো বোট আছে স্টার্ট মুভিং টুয়ার্ডস ইচ আদার, একে অপরের দিকে আসে সেম টাইম অ্যাট পয়েন্ট এ অ্যান্ড বি রেসপেক্টিভলি, দুটো পয়েন্ট থেকে মুখোমুখি দিকে আসছে। অন আপস্ট্রিম অ্যান্ড একটা অন্যটা কি আছে ডাউন স্ট্রিমে, মানে একজন আপস্ট্রিমে আসে তো একজন ডাউন স্ট্রিমে, কমন সেন্সের ব্যাপার। ইফ দেয়ার স্পিড ইজ ইন স্টিল ওয়াটার, যদি 9.6 কিলোমিটার পার আওয়ার হয় এবং 19.4 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে তারা কখন মিট করবে। দেখো সোজা সাপটা একটা কথা শোনো, ভালো করে বোঝার চেষ্টা করো, যে এখানে জাস্ট গল্প বলেছি, গল্পগুলোকে বুঝতে হবে, তাহলে কিছু নেই। কিরকম, যেমন যদি আমি স্ট্রিমের বেগটাকে ধরে নিই এস, তাই না, যদি বোটে যেহেতু আমাদের স্টিল ওয়াটারে বোটের বেগ বলে দিয়েছে 9.6, তাহলে না, তাহলে আপ স্ট্রিমের যে বেগটা হবে না, আপ স্ট্রিমের যে বেগটা হবে সেটা হবে বোটের বেগ মানে 9.6, তার সঙ্গে স্ট্রিমের বেগের বিয়োগফল। এবং ডাউন স্ট্রিমে যখন সে আসে, ডাউন স্ট্রিমের বেগটাকে আমি ডি দিয়ে ডিনোট করছি, তাহলে সেটা কত হবে, 9.6 প্লাস এর এস, কারণ কি হবে, ডাউন স্ট্রিমে বেগ যোগ হয়ে যায় স্ট্রিমের বেগের সঙ্গে। তাহলে এবার দেখো ভালো করে, আমি যদি এখান থেকে কি হাউ মাচ টাইম দে উইল মিট, আচ্ছা এবার তার মানে আমাদেরকে এখান থেকে একটা জিনিস আমরা ক্লিয়ার হয়ে গেল, এই দুটো জিনিস আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এইবার একটা কথা চেক করো, এটা আপস্ট্রিমের বেগ, এটা ডাউনস্ট্রিমের বেগ। যদি আমাকে আপস্ট্রিমের বেগ বার করতে হয়, তাহলে দুটো ইকুয়েশনকে আমি কি করব, যদি আমার ধরো মানে ওটা বাদ দাও, আমি একটা কাজ করি, এখানে আমরা জানি কি, আমরা ছোটবেলা থেকে অনেক অনেক জিনিস এখান থেকে বলতে পারি, যেমন হচ্ছে ধরো যখন দুটো জিনিস মুখোমুখি আসে, তখন তাদের দুটোর বেগ কি হয়ে যায় বলো, অ্যাড হয়ে যায়, এই জিনিসটা আমরা জানি। তার মানে এটা যাচ্ছে আপ স্ট্রিমের বেগে, এটা আসে ধরো ডাউন স্ট্রিমের বেগে, তাহলে তাদের যে আপাত বেগ মানে যেটা রিলেটিভ স্পিড, সেটা হয়ে যাবে ইউ প্লাস ডি এর সঙ্গে সমান, রাইট, কেন মুখোমুখি দিকে একই দিকে আসছে, তাহলে আমাকে ইউ প্লাস ডি এর মান বার করতে হবে। তো ইউ প্লাস ডি মানে কত হচ্ছে স্যার, মাইনাস এস প্লাস এস কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে 9.6 এর দ্বিগুণ, তার মানে কত হবে, 6 দুগুণ 12 2 হাতে 1 9 দুগুণ 18 19, 19.2 কিলোমিটার প্রতি ঘন্টা, এই স্পিডে তাদেরকে মিট হবে। সে এই স্পিডে তারা কতটা দূরত্ব ট্রাভেল করছে, স্যার 174 কিলোমিটার ট্রাভেল করছে 19.2 করে। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করে নেই, তাহলে কিন্তু আমাদের বেশি সমস্যা হবে না। দেখো প্রথম কথা, এখানে যদি আমি 10 লিখে নিই, পয়েন্টটা তুলে নিই, এবার আমরা ইজিলি এটাকে কিন্তু ক্যালকুলেট করতে পারবো। এবার দেখো উপরে 174 আছে, সরি এটা 19 নয়, কত হচ্ছে এটা, একবার চেক করে নাও এটাকে, সরি এটা তো আমরা ভুল লিখেছি একটুখানি, সরি ফর দ্যাট, দাঁড়াও এখানে আমি এটা ঠিক করে দিচ্ছি, এটা হচ্ছে 19 নয়, এটা 9.6 হচ্ছে, আর আসার সময় বলছে কত, স্টিল ওয়াটার এত, ইফ দেয়ার স্পিড ইন স্টিল ওয়াটার এত এবং এত রেসপেক্ট, দুটো আলাদা বোট না, একটা হচ্ছে 9.6, একটা হচ্ছে 19.4, ঠিক আছে, যে ডাউন স্ট্রিমে আসছে, তার মানে দুটোকে যদি যোগ করো ইউ প্লাস ডি, তাহলে কত হচ্ছে 6.4 ওটা হচ্ছে 29 চলে আসে। তার মানে আমাকে আলটিমেটলি আমাকে বের করতে হবে 174 কিলোমিটার যাচ্ছে, কম্বাইন স্পিড হচ্ছে 29 করে, কত সময় লাগবে, বলবে স্যার 6 ঘন্টা কিন্তু সময় লাগবে। উত্তর হয়ে যাবে কি, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। চলো পরের কোয়েশ্চেনে আমরা চলে যাই। দেখো একজন ব্যক্তি আছে, ট্রাভেল বাই আ মোটরবোট ডাউন ইন দ্য রিভার টু হিজ অফিস অ্যান্ড ব্যাক, মানে প্রথমে যাচ্ছে তারপর আবার ফিরেও আসছে, উইথ দ্য স্পিড অফ দ্য রিভার আনচেঞ্জ, যদি রিভারের স্পিডটা মানে স্ট্রিমের গতিবেগটা যদি আনচেঞ্জ থাকে, যদি সে ডবল করে দেয় তার স্পিডকে মোটরবোটের, তাহলে কি হবে, দেন হিজ ট্রাভেল টাইম গেটস রিডিউস, তাহলে তার ট্রাভেল টাইমটা কি হয়ে যাবে, কমে গিয়ে 75% কমে যাবে। তাহলে তাদের বলেছে অরিজিনাল স্পিড এবং অরিজিনাল মোটরবোটের স্পিড এবং রিভারের স্পিডের যে রেশিও, সেটা কিন্তু বার করতে বলেছে। ঠিক আছে, চলো দেখা যাক কিভাবে এটা সলভ করবো। আমি ইংরেজি কোশ্চেনটা পড়ে নিচ্ছি, তো আমি ইংরেজি কোশ্চেনটা স্ক্রল করে দিচ্ছি, বাংলা কোশ্চেন থেকে আমরা অ্যান্সারটা করছি, কারণ স্পেসের একটা সমস্যা রয়েছে। দেখো এখানে আমরা কিভাবে করব, কোশ্চেনটা ভালো করে খেয়াল করো। ধরে নিচ্ছি আমি যে আমাদের বোটের স্পিডটাকে ধরে নাও বি, আর স্ট্রিমের স্পিডটাকে ধরে নাও এস। ঠিক আছে, কি বললাম,
এবার দেখো একটা কথা, যে প্রথমে যখন যাচ্ছিল ধরো ডি ডিস্টেন্স কভার করছিল, তার মানে কি প্রথমে কভার করছিল বি প্লাস স্পিড নিয়ে, এবং প্রথমবারে ওই ডি যখন ফিরে আসছিল তখন ডি মাইনাস এস স্পিড নিয়ে। সমান 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 দিচ্ছি না আপাতত। এবার দেখো বলেছে দ্বিতীয় কেস যেটা বলেছে, স্পিড হয়ে গেছে কত, বোটের স্পিড হয়ে গেছে দ্বিগুণ, ঠিক আছে, প্লাস এস, এবং ফিরেও তো আসে না, তাহলে ডি টু বি মাইনাস এস। এটা নিশ্চয়ই সবার কাছে ক্লিয়ার। এবার এই দুটোর মধ্যে সম্পর্ক দিয়ে দিয়েছে, এই দুটোই কি, এই দুটোই হচ্ছে কি তোমাদের ক্ষেত্রে টাইম। এটা হচ্ছে প্রথমে কত টাইম লাগছিল, আর এটা হচ্ছে কি বর্তমানে কত টাইম লাগছে। তো বলছে টাইম কমে 75% কমে গেছে। তো 75% কমে গেছে মানে কি আগের টাইমের 75% কমে গেছে। তো আগের টাইমের 75% মানে কি 75% মানে 3/4, 4 ভাগের 3 ভাগ কমে গেছে, তাহলে 4 ভাগের ক ভাগ পড়ে আছে, 1 ভাগ পড়ে আছে। তো এটাকেই তার মানে আমাকে ক্যালকুলেট করতে হবে। তো এটার মধ্যে কিচ্ছু নেই, ডি ওপর নিচে কেটে যাবে, ওপর নিচে না, উপরে দুপাশ থেকে কেটে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তো এটাকে ক্যালকুলেট করে দেখো, এটাকে যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে এটা সরি, এটা বি মাইনাস এস এবং বি প্লাস এস, তো উপরে গেলে কত হবে, উপরে গেলে হয়ে যাবে তোমাদের দুটোকে যদি তোমরা নিয়ে নাও তাহলে এস কেটে যাবে, টু বি চলে আসবে, আর নিচে চলে আসবে বি স্কোয়ার, আর এদিকে চলে আসবে মাইনাসের এস স্কোয়ার। এবং এটাকে যদি তোমরা ক্যালকুলেট করো এটা চলে আসবে 4b, এবং নিচে চলে আসবে 4b স্কোয়ার মাইনাসের এস স্কোয়ার। তো এখান থেকে বি কেটে যাবে, এখান থেকে 2 কেটে যাবে। সো এখান থেকে 2 কাটার পরে তোমাদের এখানে 4 2 8 হয়ে যাবে। তো তোমরা এখানে ইজিলি ক্যালকুলেট করতে পারবে, এদিকে নিয়ে চলে আসো 4b স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার সমান সমান 8। তো এখান থেকে তোমরা বি কোনাকুনি গুণ করে একদিকে বি স্কোয়ার নিয়ে আসবে, অন্যদিকে এস স্কোয়ার নিয়ে আসবে, সেখান থেকে ক্যালকুলেট করবে বি বাই এস, বি স্কোয়ার বাই এস স্কোয়ার চলে আসবে। সো এখান থেকে চলে আসবে যেটা, সেটা হচ্ছে তোমাদের 7/4। তো বি বাই এস এটা চলে আসবে √7/2, মানে অপশন নাম্বার আমাদের কিন্তু বি কারেক্ট অ্যান্সার হবে। ওকে, ক্লিয়ার সবার কাছে? এবার চলে আসি আমরা 9 দাগের প্রশ্নে চলে আসি, ভালো করে কোশ্চেনটা দেখো। আমরা 9 দাগের কোশ্চেনটা সলভ করব, ঠিক আছে? দেখো 9 দাগের কোশ্চেনে কি আছে বলছি, ইফ দ্য অ্যাভারেজ অফ 29 কনজিকিউটিভ ইভেন্ট নাম্বারস হচ্ছে 446, 29 খানা কনজিকিউটিভ ইভেন্ট নাম্বারস আছে, মানে পরপর, যাদের মধ্যে গ্যাপ হচ্ছে 2 করে। আচ্ছা, তাদের অ্যাভারেজ হচ্ছে এত। তাহলে আমরা যদি 29 নম্বরটা 29 খানা থাকে, তাহলে 14 খানা এদিকে আছে, 14 খানা এদিকে আছে, মাঝখানেরটা হচ্ছে এখানে, তাই না? সো আমাদের কাছে বলি ডিফারেন্স বিটুইন দ্য ফার্স্ট এন্ড লাস্ট নাম্বার। তো চিন্তা করো একটা কথা, তো এইদিকে যে নাম্বারটা হবে প্রত্যেকের মধ্যে 2 করে গ্যাপ, যেহেতু ইভেন নাম্বার বা অড নাম্বারের মধ্যে 2 করে গ্যাপ থাকে, তাহলে 14 2 এখানে নাম্বারটা হবে 28 বেশি, আর এইদিকে নাম্বারটা হবে 28 কম। তাহলে এর মধ্যে গ্যাপ কত, 28 আর 28 56। ঠিক আছে, কি বললাম? ওকে, ক্লিয়ার? হাইয়েস্ট নাম্বার আর লোয়েস্ট নাম্বারের মধ্যে গ্যাপ কত, 56। 10 দাগের প্রশ্নটা আমরা সলভ করব। দেখো প্রথমত কি বলেছে, যে আউট অফ 4 নাম্বারস দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 3 নাম্বারস, যদি প্রথম 3টে নাম্বারকে এবিসি নাম দিই, তো এবিসির যে অ্যাভারেজ সেটা হচ্ছে কত হবে, সেই এবিসির যোগফল কত হবে, 26 হচ্ছে অ্যাভারেজ, 3 জনের অ্যাভারেজ 26, তাহলে 3 দিয়ে গুণ করে দাও, যোগফল 78। আচ্ছা, এবার যদি দেখো লাস্টের 3 জন মানে বিসিডি, এদের যোগ করে কত হচ্ছে 24.5। তো 24.5 কে 3 দিয়ে গুণ করো তাহলে কত হচ্ছে 73.5। এবার দেখো, এবার যদি এই দুটোকে যদি বিয়োগ করে দাও, তাহলে এবিসি আর বিসিডি বিয়োগ হয়ে গেলে এদিকে এ পড়ে থাকবে, মাইনাসে ডি পড়ে থাকবে, তাহলে সেটা কত হলো 4.5। এবং তোমরা যদি দেখো, তার মানে আমাকে যদি ফার্স্ট নাম্বার মানে এ বের করতে বলেছে, এ সমান সমান তার মানে কি 4.5 প্লাস ডি, ডি মানে লাস্ট নাম্বার নিজ্ঞাত দিয়ে দিয়েছে, হ্যাঁ 19। তাহলে 19 আর 4.5 কে যদি যোগ করো তাহলে 23.5 হবে, অপশন নাম্বার হয়ে যাবে, অপশন নাম্বার ডি কিন্তু আমাদের সরি, অপশন নাম্বার আমাদের হয়ে যাবে 23.5, সরি, আমাদের হয়ে যাবে কিন্তু বি কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি তোমাদের কাছে কোনো অসুবিধা নেই এইটুকু। ওকে, তো আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে 11 দাগের প্রশ্নটা। 11 দাগের প্রশ্নটা ভালো করে একবার পড়ে নাও, তাহলে কোনো রকম কোনো প্রবলেম তোমরা ফেস করবে না। দেখো বলছে এ হচ্ছে, এ ইজ, বলেছে এ ইজ 25% মোর দ্যান বি। তো আমরা ইজিলি এখান থেকে একটা কনসেপ্ট লিখতে পারি, যেটা আমি এ বি সি আগে তিনটাকে বসিয়ে নিই, তিনটের মধ্যে তুলনা করতে বলেছে। এ হচ্ছে 25% মোর দ্যান বি, তাহলে বি যদি আমরা 100 ধরে নিই, তাহলে এ কে আমরা লিখতে পারবো 100, এ হচ্ছে 25% মোর দ্যান বি। আচ্ছা, এবং এর সঙ্গে তুলনা করতে বলেছে বি, তো লেস দ্যান সি, মোর দ্যান, আচ্ছা ঠিক আছে বাদ দাও, অনেকটা জিনিসের তুলনা করতে বলেছে। তোমরা যে কোনো জায়গা থেকে কিন্তু কোশ্চেনটা শুরু করতে পারো, তেমন কোনো বড় ব্যাপার না। আসলে ব্যাপার এখানে অন্য জায়গায়, এখানে হচ্ছে তুমি যেখান থেকেই যা শুরু করো না কেন, আলটিমেটলি তোমাকে যদি কিছু এক্সট্রা আসে বা কিছু ভগ্নাংশ সেগুলোকে ব্যালেন্স করতে হবে। তো
চিন্তা করার এখানে তেমন কোনো মানে বিরাট কিছু ব্যাপার নেই। দেখো, সো তোমরা চাইলে এটাকে 100 ধরে নাও, 100 মানে 25% মোর দ্যান বলেছে, তো এটা হয়ে যাবে 125। ঠিক আছে, বি হচ্ছে 40% লেস দ্যান সি, বি হচ্ছে 40% লেস দ্যান সি, সি এর থেকে 40% লেস, তার মানে বি এর মান হচ্ছে 60, মানে বি হচ্ছে 40% লেস দ্যান সি, মানে এ যদি 100 সি যদি 100% হয়, তাহলে বি হচ্ছে তার 60% কম, মানে 40% কম, মানে 60%-এর ভ্যালুই তার মানে তোমার কাছে এখানে 100, তাহলে তোমার 100% কত? তারপর হিসাব করে দেখো, এটা শূন্য এটা শূন্য কেটে গেল, তার মানে কত হচ্ছে, তার মানে কত হচ্ছে এখানে, আহ এটা হয়ে যাচ্ছে, যদি তুমি দেখো 50 3, তার মানে এটা চলে আসে তোমাদের 50-এর পিটারেশন 500, আর এখানে চলে আসে 3, 500/3। আচ্ছা, ডিটাকে তুলনা করা যাক, বলছে সি ইজ 30% মোর দ্যান ডি, তার মানে কি ডি যদি 100 হয় তাহলে এটা হচ্ছে 130, তাহলে 130%-এর ভ্যালুই বলে দিয়েছে আমাকে 500/3, তোমাকে বার করতে বলেছে 100%-এর ভ্যালু কিন্তু বার করতে বলেছে। ক্লিয়ার? এখানে যেটা হচ্ছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশনটা আমরা করে নিতে পারি, এখান থেকে এটা কেটে গেল, এটা কেটে গেল, সো এখানে শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, তাহলে উপরে কত বসে আছে, উপরে আছে 5000 এবং নিচে বসে আছে 3 13 39। সো এভাবেও আমরা কিন্তু ক্যালকুলেশন করে নিতে পারি। তো 5000 এবং নিচে বসে আছে 39, আমি এখানে পার্টটা এখানে মুছে দিচ্ছি যাতে ক্যালকুলেশনের জায়গাটা একটু বেরিয়ে আসে। দেখো, হয়ে গেছে। এইবার যেটা হচ্ছে, আমাকে প্রত্যেকটাকে এখানে আবার ব্যালেন্স করতে হবে। কি করে করা যায়? তার জন্য আমরা করতে পারি কি, এখানে যতটা কাটা যায় আমরা কেটে নিতে পারি, তাহলে আমাদের ক্যালকুলেশন অনেকটা ছোট হয়ে যাবে আরো। যেমন যেমন আমরা যদি দেখি, এটা হচ্ছে 5 দিয়ে কাটবে, 5 25 125, এটা হয়ে যাবে 5 20 100, আচ্ছা এটা হয়ে যাবে 5 100 500, এটা হয়ে যাবে 1000। ওকে, এরপরে যদি আমরা কাটতে চাই, 5 5 25, 4 5 20, 5 20 100, আর এখানে হয়ে যাবে কি 5 2 10 200। এইবার আমাদের গুণ করতে তুলনামূলক ইজি হবে। যদি আমরা 39 দিয়ে প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করি, তাহলে এটা কত হয়ে যাবে 195, তাই না? 39 দিয়ে প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা হয়ে যাবে 195:2। এটা 4, এটা দরকারই নেই, আমাকে যদি এ আর ডি এর মধ্যে তুলনা করতে বলে, ডিটাকে দেখো, এটা হচ্ছে 200, তাহলে 195 200 বলেছে, এ ডি এর থেকে কত শতাংশ কম, ডি এর রেসপেক্টে তুলনা করতে বলে, ডি কে নিচে লিখবো, কত কম, 5 কম 100-তে কত, তো এখানে 2 মানে 2.5% কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। অপশন নাম্বার কিন্তু আমাদের ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেন চলো ঝপঝপ করে কোশ্চেন গুলো সলভ করা যাক। 12 দাগে দেখো, ইনকাম, এক্সপেন্ডিচার এবং সেভিংস এর মধ্যে তুলনামূলক আলোচনা করতে বলেছে। অনু 68% তার ইনকামের মানে স্পেন্ড করে, ইনকাম যদি 100 হয়, 68 টাকা এক্সপেন্ডিচার, তাহলে জমছে কত টাকা, 32 টাকা। প্রথমত এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা বলেছে, ইনকাম তার 20% বেড়েছে, মানে ইনকাম হয়ে গেছে 120, এবং তার মান্থলি সেভিং বেড়েছে 9.3%। তো 9.3% মানে 8 9 72, 75/8 ইন্টু 1/100, তাহলে কত হচ্ছে, আমার ছিল, তার মানে এটা সেভিং, সেভিং ছিল তার 32, তাই না? সেটা বেড়েছে, বেড়েছে মানে, আচ্ছা এটা যদি ক্যালকুলেট করতে চাও তাহলে কত বেড়েছে পেয়ে যাবে। আচ্ছা, বেড়েছে মানে কত, এটা হয়েছে কি 8 9 72, 75/8, এবং একে যদি 100 দিয়ে করো তাহলে কত, 3 25 100, 4 25 100, মানে 3/32, 3/32 মানে আগে যদি 32 থাকে, এখন 3 ইউনিট বেড়ে 35 হয়েছে, তাহলে এখন কত হয়েছে স্যার, ক্যালকুলেট করলে 35। তাহলে এখন সেভিং কত, এখন এক্সপেন্ডিচার কত, 120 থেকে 35 বিয়োগ করে দাও, এখন এক্সপেন্ডিচার হচ্ছে 85। এই দুটোর মধ্যে তুলনা করতে বলেছে যে কতটা তোমাদেরকে এক্সপেন্ডিচারে বৃদ্ধি পেয়েছে। 68 থেকে 85 হয়েছে, তাহলে 17 বৃদ্ধি পেয়েছে, এবং কতর মধ্যে, 68-র মধ্যে, তাহলে 100-তে কত, 4 17 68, 4 25 100, তাহলে কত, 25%-এর কিন্তু বৃদ্ধি হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলে আসি আমরা 13 দাগের প্রশ্নে। 13 দাগের প্রশ্নে কি আছে দেখো, এটা হচ্ছে পাইপ এন্ড সিস্টেমের প্রবলেম। একটা 3খানা পাইপ আছে, এ বি সি, এ পাইপ, বি পাইপ এবং সি পাইপ, এবং বলছে তারা যথাক্রমে 12 মিনিটে এবং যথাক্রমে 18 মিনিটে, যথাক্রমে 24 মিনিটে পূর্ণ করতে পারে। ঠিক আছে, কি বললাম, তাহলে আমি এটাকে আমি ধরে নিচ্ছি 72 ধরে নিচ্ছি, এলসিএমটাই হচ্ছে টোটাল ক্যাপাসিটি, তো 72 ইউনিট।
তার মানে এদের ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি কত, 6×72 6 ইউনিট পার মিনিট, আর এটা হচ্ছে 4×72 4 ইউনিট পার মিনিট, এটা হচ্ছে 3 ইউনিট পার মিনিট, এগুলো হচ্ছে এফিসিয়েন্সি। এবার বলছে যেটা যেটা দেখতে পাচ্ছি এখানে, বলছে ইফ দ্য পাইপস আর ওপেন টুগেদার ফর 7 মিনিট, যদি পাইপগুলো একসাথে 7 মিনিট মানে ওপেন করা থাকে। এবার আমরা দেখতে পাচ্ছি যে একসাথে যখন আছে 6 আর 4 10 13, তো 13 ইউনিট যখন তিনটি ওপেন করা থাকছে 1 মিনিটে 13 ইউনিট জল ঢুকছে। একসাথে 7 মিনিট ওপেন করা আছে 7 13 91 ইউনিট, কিন্তু তার মানে আলটিমেটলি জল ঢুকে গেল। তাহলে কিন্তু ক্যাপাসিটি তো 72 ইউনিট ছিল, 91 ইউনিট জল ঢুকে গেলে কি হবে, বাকি জলটা উপচে পড়বে। তাহলে কতটা জলটা উপচে পড়েছে বিয়োগ করলে পেয়ে যাব, বিয়োগ করলে পেয়ে যাব মানে কত হচ্ছে, হিসেব অনুযায়ী 72 আর এখানে হচ্ছে 19, সো 19, তাহলে কত পার্সেন্ট জল উপচে পড়েছে 19, আর নিচে হচ্ছে 72 ইন্টু হচ্ছে 100। দেখো এটা তো ক্যালকুলেশন করতেই হবে, এখানে তো আর কোনো মানে জায়গা নেই ক্যালকুলেশন ছাড়া। 4 দিয়ে করলে 4 18 72 আর 4 25 100, এর বাইরে তো আর কাটাও যাবে না, তো গুণ করো, গুণ করলে 475 আর নিচে গুণ করলে 18, তো ক্যালকুলেশন করো, তাহলে 26 পূর্ণ 7 18 কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে, মানে অপশন নাম্বার এ কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এরপরে চলে আসি আমরা পরের কোয়েশ্চেনে। দেখো ভালো করে কোয়েশ্চেনটা পড়ো, কোয়েশ্চেনটা এটা ভালো কোয়েশ্চেন, এবং খুব তাড়াতাড়ি এটাকে আমরা অ্যান্সার করতে পারবো যদি আমরা কনসেপচুয়ালি অঙ্কটাকে করতে পারি। দেখো একটা অ্যান এমপ্টিং ট্যাপ, একটা ট্যাপ আছে যেটাকে T1 নাম দিলাম, সেটা খালি করছে, আর একটা ট্যাপ আছে যেটা কিন্তু ভর্তি করছে। যেটা খালি করছে সেটা কিন্তু সাদা মানে ক্যান কমপ্লিটলি এমটি আ সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক 27 আওয়ার্স, 27 ঘন্টায় খালি করে দিতে পারে, এবং যেটা এবং সেটা 5/9 হাইটে কিন্তু ফিট করা আছে। অবশ্যই যেটা দিয়ে ভর্তি করছে সেই পাইপটাকে উপরে রাখলেও কোনো ক্ষতি নেই, কিন্তু যেটা খালি করছে সেটাকে যদি আমি মাঝামাঝি বা কোনো একটা জায়গায় রাখি, তবে কিছুটা সময় ভর্তি হওয়ার পরে তবে খালি হওয়াটা স্টার্ট হবে, তাই না? জল আস্তে আস্তে উপরে উঠবে তবে তো খালি হবে, ওই জায়গায় পৌঁছাবে তবে তো নল দিয়ে জল বেরোবে, ঠিক আছে? তো এবং যেটা ভর্তি হওয়ার পাইপ আছে সেটা 18 ঘন্টায় জলটাকে ভর্তি করছে। আমি টোটালটাকে ধরে নিলাম 9, যেহেতু কমন আছে বের করে নিলাম, 3 9 27 9 2 18, তাহলে এটাই হয়ে যাবে আমাদের এলসিএম। তাহলে এখানে যদি বলি 2 ইউনিট বার করার ক্ষমতা রাখে, মানে এফিসিয়েন্সি 2 ইউনিট পার মিনিট এবং পার আওয়ার, এবং এটা যদি দেখি 3 ইউনিট পার আওয়ারে এটা কিন্তু জল ইনক্লুড মানে এর ভেতরে প্রবেশ করাচ্ছে। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, এটা 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 ততক্ষণ পর্যন্ত খালি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই হাইট পর্যন্ত পৌঁছায়নি। এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি মানে টোটাল ভলিউম। আমরা জানি উচ্চতা ভলিউমের সঙ্গে এখানে প্রপোর্শনাল হবে। তাহলে আমি দেখি এত এত হাইট পর্যন্ত পৌঁছানো মানে এত ভলিউম পর্যন্ত পৌঁছানো, তার মানে এত ভলিউম পর্যন্ত পৌঁছানো মানে কি, তার মানে 54 ইন্টু 5/9 ইউনিট, মানে এত ভলিউম পর্যন্ত জল অলরেডি তার মানে কি ভরে গেছে। এবার এই জলটাকে সে খালি করবে ওই বাকি নলটার মাধ্যমে, তাই না? বোথ পাইপটা ওপেন টুগেদার ইন হাউ মেনি আওয়ার্স, এবার কি হবে, 2 ইউনিট জল বেরোচ্ছে, 3 ইউনিট জল পূর্ণ হচ্ছে, তাই না? আর আমি জানি এটা হচ্ছে কি, ভালো করে বোঝার চেষ্টা করি, এখানে একটা ফান্ডা আছে, এখানে কি বলেছে, হাউ মেনি আওয়ার্স ট্যাঙ্ক উইল বি ফিল্ড, কত সময় ট্যাঙ্ক ফিল হয়ে যাবে। এবার একটা কথা চিন্তা করো, এখানে ফান্ডাটা হচ্ছে এখানে যে আমাদের কাছে প্রথমে কি হয়েছিল, প্রথমে দুটো নলই খুলে রাখা হয়েছিল, কিন্তু প্রথম নলটা দিয়ে জল আলটিমেটলি ঢুকছিল, কারণ সেকেন্ড নলটা তো কোনো কাজ ছিল না, কারণ জলের লেয়ার যদি ওই হাইট পর্যন্ত না যায় তাহলে তো কোনো কেসই হবে না, তো কোনো ব্যাপারই নেই। তাহলে আমি বুঝে গেলাম, তাহলে আমি আগে দেখি যে কতক্ষণ পর্যন্ত শুধুমাত্র জল ঢুকেছে, বেরোয়নি। তার মানে সেই টাইমটা কত, সেটাকে ধরে নিচ্ছি আমি T1। সেটা কত, সেটা হচ্ছে এই এতটা জল ঢুকেছে, তার মানে কত, এটা কাটাকুটি করলে 6 না, মানে 30 ইউনিট জল ঢুকেছে, সেটা 30 ইউনিট জল ঢুকেছে, এবং শুধুমাত্র তখন কাজ করেছে কে, মানে T2, কারণ তখন তো ওই হাইট পর্যন্তই পৌঁছায়নি যে জল বেরোবে। তাহলে 3 মানে 10 ঘন্টা ধরে শুধুমাত্র জল ঢুকেছে। এবার চিন্তা করো বাকি কেসটা, এবার ভাববো বাকি কেসটা মানে কতটা জল আর ঢুকতে বাকি আছে, বলে স্যার এখানে হচ্ছে 3 9 27 54, আর 30 ইউনিট জল ঢুকে গেছে, মানে 27 ইউনিট 24 ইউনিট জল ঢুকতে এখনো বাকি আছে। আর দুজনে মিলে এবার কাজ করছে, কারণ যখনই হাইট পর্যন্ত পৌঁছে গেছে তখন জল বেরোচ্ছে প্লাস ঢুকছে, তাহলে কি হচ্ছে, ওভারঅল জল দেখছি ঘন্টায় 1 ইউনিট করে ঢুকছে ওভারঅল। তাহলে 1 ইউনিট করে ঢুকলে 24 ইউনিট পূরণ করতে 24 মিনিট টাইম লাগছে, তাই না? 24 ঘন্টা টাইম লাগছে। তো এখানে 24 ঘন্টা আর আগে 10 ঘন্টা, টোটাল লাগছে 34 ঘন্টা কিন্তু উত্তর হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলে আসি আমাদের 15 নম্বর কোয়েশ্চেনে।
যে একজন পার্সন বিক্রি করছে অ্যান আর্টিকেল at a loss of 80%, 8% লসে বিক্রি করছে, যদি সোল্ড করেন, হি সোল্ড অ্যান্ড সোল্ড ইট at a gain of 10.5%, he would have received rupees 92.50 more, ঠিক আছে, 92.50 মোর। আচ্ছা, এটা যদি চিন্তা করো, প্রথমে কি করছিল, সে লসে বেচছিল, তারপর হঠাৎ করে গেন করলো, লস গেন, তাহলে ওভারঅল চেঞ্জ কত? ওভারঅল চেঞ্জ হচ্ছে 8 প্লাস 10.8, মানে 18.5%-এর চেঞ্জ হলো, তার জন্য সে এত টাকা বেশি লাভ করছে। তার মানে 92.50 ভ্যালুই হচ্ছে 18.5%-এর মান। তাহলে বলেছে যদি 12% লাভ করতে হয়, মানে 100 টাকা 100% সবসময় কস্ট প্রাইসের মান হয়, 12% লাভ মানে হচ্ছে 112%-এর মান কত হবে বার করতে বলেছে। তো বাকি কথায় আমরা ক্যালকুলেশন করতে পারি। যদি এটা প্রশ্নটা এমনি তুলে দিই, তাহলে কত হবে, পার্সেন্ট কেটে গেল, এটা হচ্ছে 5 গুণ, তাহলে 5 ইন্টু 100 বার উত্তর হয়ে যাবে আমাদের 5 দুগুণ 10, 0 হাতে 1, 6, 5, 560 কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। অপশন নাম্বার বি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এবার চলে আসি আমরা 16 দাগের প্রশ্নে। 16 দাগের প্রশ্নে, পার্সন বাইস 561 আর্টিকেলস অ্যাট 320। তো এখানে যদি আমরা দেখি, হি সেলস এত পার্ট অফ দ্য আর্টিকেল, মানে 11 খানা যদি আর্টিকেল থাকে তার 5 খানা বা 11 ভাগ আর্টিকেলের 5 ভাগ, তিনি করছেন 27% লসে বেচছেন। লসটাকে আমি ইন্ডিকেট করার জন্য আমি কি করলাম, একটা মাইনাস চিহ্ন দিলাম, তো -27%। এরপরে যদি দেখি, তাহলে বাকি কত ভাগ পড়ে আছে, 6/11, সেটাকে তিনি কি করছেন, কত পার্সেন্টেজ সেটা বলা নেই, ঠিক আছে। তো বলেছে অ্যাট হোয়াট প্রফিট, কত পার্সেন্ট, তো সেটা বলা নেই, আমি ধরে নিচ্ছি X% প্রফিটে বেচছে। তাহলে আলটিমেটলি তার কোনো গেন বা কোনো লস হবে না, মানে এটার ভ্যালু হয়ে যাবে 0। ওভারঅল তার কোনো গেন বা লস হচ্ছে না। তো এটাকে তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে ইজিলি। 11কে এক কমন নিয়ে গুণ করে দাও, তাহলে 0 হয়ে যাবে। তো 5 ইন্টু 27 গুণ করলে কত হয়, 5 ইন্টু 27 গুণ করলে 135 হয়, ওদিকে গেলে প্লাসের 135, আর এদিকে হয়ে যাবে 6x। তাহলে x এর মান কত হবে, 6 দিয়ে ভাগ করে দাও, 6 দিয়ে ভাগ করলে 22 পূর্ণ 1 2 চলে আসবে। এটা তোমরা ক্যালকুলেট করে নিতে পারো, মানে 22.5% কিন্তু উত্তর হয়ে যাবে। এবার চলে আসি আমাদের 17 দাগের প্রশ্নে। রাম শ্যাম ক্যান কমপ্লিট আ টাস্ক এত ডেজ ইন 15 ঘন্টা। তাহলে একটা কথা চিন্তা করো, যে রাম আর শ্যাম দুজনে আলাদা আলাদা কাজ করতে পারে, এটা হচ্ছে এটা করতে পারে 300, মানে এত ডেজ এবং এত ডেজ, মানে 318, 20 ঘন্টায় রাম শেষ করছে পুরো কাজটাকে, এবং শ্যাম শেষ করছে কত, 15 ঘন্টায়। তাহলে দুটো লসাগু নিয়ে নাও, লবগুলো লসাগু নিয়ে নাও 60, তাহলে কত হবে, 60 ভাগ 2, 20 ভাগ 3, মানে হয়ে যাবে 9 ইউনিট পার ডে কাজ করছে রাম, মানে এফিসিয়েন্সি হচ্ছে 9 ইউনিট, আর এটা হচ্ছে 4 ইউনিট পার ডে। এবার হচ্ছে প্রশ্ন, দে ওয়ার্ক টুগেদার ফর 4 days, তারা একসাথে মিলে কাজ করেছে কত, 4 দিন। 4 দিন কাজ করেছে মানে 9 4 13 ইউনিট করে পার ডে শেষ করছে, তাহলে 4 দিন শেষ করছে কত, 4 13 52 ইউনিট কাজ শেষ হয়ে গেছে। তাহলে আলটিমেটলি কত ইউনিট কাজ পড়ে আছে, 8 ইউনিট কাজ। এবার ছেড়ে দিয়ে চলে গেছে রাম, তাহলে বাকি কাজ কি করবে শ্যাম। শ্যাম একদিনে 4 ইউনিট করে, এই কাজটা শেষ করতে কদিন লাগবে, স্যার 2 দিন লাগবে। তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসি আমরা 18 দাগের প্রশ্নে। ভালো করে দেখো 18 দাগের প্রশ্নে বলছে এ আর বি ক্যান টুগেদার ডু আ পিস অফ ওয়ার্ক ইন 12 days। আমি এটাকে বাংলাটা দেখে করে দিচ্ছি, তো অসুবিধা নেই। তাহলে এ আর বি মিলে কি করছে, 12 দিনে কাজটা শেষ করতে পারে, ঠিক আছে। এবং বি আর সি মিলে কি করতে পারে, বি আর সি মিলে কাজটা 16 দিনে শেষ করতে পারে। তো আমি কি করছি, 48 টোটাল ওয়ার্ক নিয়ে নিচ্ছি। তাহলে এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 4, এবং বি আর সি এর মিলিত এফিসিয়েন্সি 3 × 48 3, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখে নিই যে এটা হয়ে গেল। এবার যদি যদি এ যদি 5 দিনের জন্য কাজ করে, বি যদি 7 দিনের জন্য কাজ করে, তাহলে বাকি 13 দিনে কাজ শেষ হয়ে যাবে। সো এখানে যদি আমি দেখি, এর 5 দিনের কাজ, এস 5 days ওয়ার্ক, আমি সংক্ষেপে লিখলাম, প্লাস 7 এর যদি আমি বি এর 7 দিনের কাজ, বি এর 7 days, বি এর কত হবে, 7 days এর কাজ, আর সি করছে কত, 13 দিনের কাজ বাকি, 13 দিনে কাজ শেষ করলো। তো এই তো গল্প। এটাকে আমি একটু সুবিধাজনক ভাবে সাজিয়ে নিই। তাহলে দেখো, এ 5 দিন করছে, বি 7 দিন করছে, তাহলে এ আর বি বলতে পারি একসাথে করছে 5 দিন করে, আমার সাজিয়ে নিলাম এর 5 দিন একসাথে, আর এখনো 2 দিন পরে আছে, 2 দিনটাকে সি এর সঙ্গে নিয়ে নাও। তাহলে বি আর সি এদের 2 দিনের কাজ, আর সির একা পড়ে থাকবে 11 দিনের কাজ, মানে এই কাজটাকে ভেঙে সুন্দর করে সাজিয়ে নিলাম 11 দিন। তাহলে চিন্তা করো, এ আর বি একসাথে কাজ করলে 4 ইউনিট করে করছে, 5 দিন করেছে, তাহলে কত কত ইউনিট শেষ হবে, 20 ইউনিট।
আচ্ছা, তারপরে বি আর সি মিলে করছে কত 3 ইউনিট করে, 3 × 2 = 6 ইউনিট, 26 ইউনিট কাজ শেষ হয়ে গেছে। 26 ইউনিট কাজ শেষ হয়ে গেছে মানে হিসেব অনুযায়ী 22 ইউনিট কাজ পড়ে আছে। আর সি 11 দিন লাগাচ্ছে এই 22 ইউনিট কাজ করতে, তাহলে একদিনে করছে 2 ইউনিট করে, তাহলে সি এর এফিসিয়েন্সি হচ্ছে এত। বাট আমাদের সি এর এফিসিয়েন্সি নিয়ে তো কোনো কাজ নেই, আমার হচ্ছে বি কে দিয়ে কাজ করাতে, বি এর এফিসিয়েন্সি লাগবে। তো সি এর এফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট, বি আর সি মিলে হচ্ছে 3 ইউনিট, তাহলে বি কত হবে? বি হচ্ছে স্যার 1 ইউনিট। 48 ইউনিট কাজ সম্পূর্ণ যদি বি কে দিয়ে করায়, তাহলে বি একদিনে করে 1 ইউনিট, 48 ইউনিট করবে 48 দিনে। ওকে, চলো পরের কোশ্চেন চলে আসি আমরা। 19 দাগের প্রশ্ন ভালো করে দেখবে। তো এখানে বলেছে দীপেশ দীপেশ কি করছে 25 সেকেন্ডে একটা রেক্টাঙ্গুলার ফিল্ডের ডায়াগোনালকে ক্রস করে। তাহলে আমি দেখছি এবং ওয়াকিং অ্যাট রেট অফ 90 মিটার পার মিনিট, মানে যদি সেকেন্ডে ভাবো তাহলে 60 সেকেন্ডে 90 মিটার কভার করছে, তাহলে 50 সেকেন্ডে কতটা কভার করছে সেটাই তাহলে ডায়াগোনালের দৈর্ঘ্য। তাহলে এটাকে কভার করলে দেখবে হিসেব অনুযায়ী 90/60 × 5, সো কত হচ্ছে 6×15 = 90, তো 5×75, তাহলে 75 যে মিটার, 75 মিটার এটা হচ্ছে ডায়াগোনাল। এটা হচ্ছে কি বলো? এটা হচ্ছে ডায়াগোনাল। ক্লিয়ার সবার কাছে? এটা হচ্ছে আমাদের কাছে কি? এটা হচ্ছে আমাদের কাছে ডায়াগোনাল। ওকে, এরপরে যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডায়াগোনাল হয়ে গেল। এবার বলছে যে 45 সেকেন্ডে ওয়াকিং অ্যালং ইটস সাইডস। ইটস সাইজ মানে এটা অনেকে গুলিয়ে ফেলতে পারে, এটা ইটস সাইজ মানে কিন্তু কখনোই পরিসীমা নয়। ইটস সাইজ মানে শুধু দৈর্ঘ্য বরাবর হেঁটেছে আর প্রস্থ বরাবর হেঁটেছে, মানে এটা তার মানে সেটা কত হবে? মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ এল আর বি সেই দুটো যোগফল তোমাকে বলে দিয়েছে কত। ধরো 45 সেকেন্ড ধরে হেঁটেছে আর মিনিটে এত বেগ, মানে 60 সেকেন্ডে যদি তুমি 124 মিটার যাই, তাহলে 45 সেকেন্ডে কতটা হেঁটেছে এটা ক্যালকুলেট করতে 3 15 45, 4 15 60, তাহলে হচ্ছে কত 31, মানে 3 1 3, 3 3 9 93। সো 93 যদি বলি, তো এটা কিন্তু সে হেঁটেছে, মানে দৈর্ঘ্য আর প্রস্থ যোগফল হচ্ছে 93, আর এটা হচ্ছে তোমাদের কিন্তু কর্ণ। এবার যদি আমি দেখি এখান থেকে আমাদের মেন যেটা বার করতে হবে সেটা হচ্ছে কি এরিয়া অফ দ্য ফিল্ড। তো এরিয়া অফ দ্য ফিল্ড মানে আমি যদি এদিকটা হোল স্কোয়ার করি তাহলে এদিকটাকেও আমাকে হোল স্কোয়ার করতে হবে। তো হোল স্কোয়ার করলে 93 হোল স্কোয়ার, তোমরা জানো এগুলো আমি তাড়াতাড়ি করা অনেকবার শিখিয়েছি, সো আমি এটা করে দেখাচ্ছি না। এদিকে হোল স্কোয়ার করলে কত হবে? এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 12b, আর এটাকে হোল স্কোয়ার করলে 93 হোল স্কোয়ার, মানে 100কে বেস ধরো, খুব তাড়াতাড়ি করতে পারবে। তো 100কে বেস ধরলে কত হবে? 7 কম, তাহলে 7 তুমি আরো কমিয়ে দাও, তাহলে 7কে স্কোয়ার করলে তোমার হয় 49, আর 7 যদি এর থেকে আরো কমিয়ে দাও তাহলে হয়ে যাবে 86। তো এটাই তাড়াতাড়ি আমাদের মুখোমুখি হয়ে যায়, এটা তোমরা জানো, এগুলো জানাটা খুব জরুরি। আর এল স্কোয়ার আর বি স্কোয়ার এর যে যোগফল সেটাই তো ডায়াগোনাল, মানে এটাই হচ্ছে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে বলে দিয়েছে 75। তো 75 এর থেকে বিয়োগ করে নাও, সেটা 12b এর সঙ্গে সমান হবে। এল বির মান ডাইরেক্ট বের করো, তাহলে 8 6 4 9 মাইনাস 75 ভাগের 2, এটা করলে উত্তর চলে আসবে। এটা করলে উত্তর কত আসবে? আমি এখানে লিখে দিচ্ছি 1512, কিন্তু আমাদের উত্তর চলে আসবে। অপশন নাম্বার ডি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো, তেমন কোনো হাতি ঘোড়া অঙ্ক নয়। এবার চলে আসি আমাদের 20 দাগের প্রশ্ন, ভালো করে দেখবে, ঠিক আছে? ভালো করে দেখো। এবার হচ্ছে ইফ আ ম্যান রানস অ্যাট 10 km/h দেন হি অ্যারাইভস অ্যাট এ সার্টেন প্লেস অ্যাট 1 PM। তো প্রথমে ধরে নাও সার্টেন প্লেস, আমি ডি দূরত্ব ধরে নিচ্ছি, আর তিনি কি করছে 10 কিলোমিটার প্রতি ঘন্টায় গিয়েছিলেন, তাহলে একটায় পৌঁছেছেন। যদি তিনি স্পিডটাকে বাড়ান 5 কিলোমিটার বাড়ান, 5 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়ান, তাহলে তার 11টায় পৌঁছাবেন। তাহলে যখন তিনি 5 কিলোমিটার বাড়িয়ে যাচ্ছেন তখন তার টাইম কম লাগছে, তাহলে দুটো টাইমের মধ্যে গ্যাপ কত? গ্যাপ হচ্ছে একবার একটায় যাচ্ছেন, একবার 11টা যাচ্ছেন, গ্যাপ কত? 11 12 1, তার মানে 3 ঘন্টা। এটা হয়ে গেল, সরি 11টা 12টা 1টা 2 ঘন্টা, 2 ঘন্টার গ্যাপ। ওকে, এবার তার মানে এখান থেকে আমি ডি এর মান ক্যালকুলেট করতে পারবো। ডি এর মান ক্যালকুলেট করে 5/10 × 15 হয়ে যাবে, তার মানে উত্তর হয়ে যাবে ডি এর মান 60। এখান থেকে ডি ক্যালকুলেট হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে তাকে সময়ে পৌঁছাতে হবে, তাহলে যদি যখন তিনি লেট পৌঁছাচ্ছিলেন তখন সেটা বার করতে পারো, তাড়াতাড়ি পৌঁছানোর টাইমটা বার করতে পারো। ডি এর জায়গায় 60 বসিয়ে দাও, 60/10 মানে 6 ঘন্টা। তার মানে যখন তিনি লেট পৌঁছাচ্ছিলেন তখন তিনি 6 ঘন্টায় পৌঁছাচ্ছিলেন, ঠিক আছে? এবং ভালো করে তুমি দেখবে, তাকে যদি একটা মানে তার তখন 6 ঘন্টা লাগছিল, এবার তাকে যদি এখন 12টার সময় পৌঁছাতে হয়, যখন তিনি লেট পৌঁছাচ্ছিলেন তখন তিনি 11টা, মানে তখন তিনি 1টায় পৌঁছাচ্ছিলেন। এবার তাকে যদি 12টায় পৌঁছাতে হয় তাহলে 1 ঘন্টা আগে পৌঁছাতে হবে, মানে তার 6 ঘন্টা টাইম নিলে চলবে না, 5 ঘন্টা টাইম নিতে হবে।
তাহলে 5 ঘন্টা টাইমের রেসপেক্টে তাকে 60 কিলোমিটার কভার করতে হবে, তাহলে স্পিড কত লাগবে? তাহলে বলে স্যার 12 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু স্পিড লাগবে। অপশন নাম্বার এ কিন্তু আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এরপরে চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 21। তো ভালো করে কোশ্চেন নাম্বার 21টা দেখো, একটা ট্রেন আছে যেটা 287 তোমাদের কিন্তু মিটার দৈর্ঘ্য, সেটা একটা মুভিং ট্রেনকে ক্রস করছে, এবং মুভিং ট্রেনকে ক্রস করার অর্থে ট্রেনের দৈর্ঘ্যটাও যোগ হয়ে যাবে। তাহলে এই দুটো জিনিসকে একসাথে ক্রস করছে এবং তার বেগ হচ্ছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং যাকে আসে সেও মুখোমুখি, যেহেতু মুখোমুখি কভার করছে কিনা একবার চেক করে নাও। ক্রসেস ট্রেন ইন দ্য অপোজিট ডিরেকশন, হ্যাঁ অপোজিট ডিরেকশন, তাহলে দুটো বেগ যোগ হয়ে যাবে। 38 আর 37 যোগ করলে 117। তাহলে এটা যেহেতু আমাদের কিলোমিটার প্রতি ঘন্টা আছে, তাহলে আমাকে 5/18 দিয়ে গুণ করে নেবো। তাহলে এই যে সময়টা লাগছে সেটা হচ্ছে 18 সেকেন্ডের সঙ্গে সমান। এখান থেকে তোমরা ইজিলি তোমরা টি2 এর মান ক্যালকুলেট করে নিতে পারবে, ক্যালকুলেট করে নিও 298 তোমাদের বেরোবে। অপশন নাম্বার বি কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এরপরে চলে আসি আমরা পরের কোয়েশ্চেন, 22 দাগের প্রশ্ন। ভালো করে দেখো, দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য গুডস অ্যান্ড প্যাসেঞ্জার ট্রেন বলেছে 9:14, এবং তোমাদেরকে বলেছে, তাহলে আমি ধরে নিচ্ছি একটা হচ্ছে আমার কাছে 9x আর একটা হচ্ছে 14x, ধরতেই পারি, অসুবিধা নেই কোনো। তো এবার ধরে আমরা এগোতে পারি। দেখো এবার প্রথম কথা হচ্ছে কিছু জিনিস এখানে বুঝতে হবে। কি কি জিনিস বুঝতে হবে ভালো করে দেখো। প্রথমত হচ্ছে যে এখানে যে ইফ দ্য সাম অফ দ্য লেন্থ অফ দ্য গুডস ট্রেন এবং প্যাসেঞ্জার ট্রেন, দেখো দুটো ট্রেন যদি মুখোমুখি একে অপরকে অতিক্রম করে, তাহলে টোটাল দূরত্বটাকে অতিক্রম করবে, তাহলে সেটা হচ্ছে কত? 1326। এবং দুটো যখন মুখোমুখি অতিক্রম করছে তখন বুঝতে হবে দুটো কি সামনাসামনি অতিক্রম করছে, মানে দুটো অপোজিট ডিরেকশন না সেম ডিরেকশন, এটা একটা ইম্পর্টেন্ট। সেম ডিরেকশনে হলেও বেগ কিন্তু যোগ হয়ে, মানে দুটো দৈর্ঘ্য যোগ হয়ে যায়। এখানে বোঝার জন্য তোমার কোশ্চেনটা পড়তে হবে। ইফ দ্য প্যাসেঞ্জার ট্রেন ক্রস দ্য গুডস ট্রেন while the passenger train observes the দেখো এখানে কোথায় লেখা আছে, দেখো the speed of the good passenger train এত সেম ডিরেকশন মানে কিন্তু এই কেসটা নয়, এই কেসটা। তার মানে কি বেগ দুটো বিয়োগ হয়ে যাবে, 14x মাইনাস 9x মানে হচ্ছে কত? 5x। তো 5x যদি নাও, এই মানটা কত বলেছে, এই সময়টা কত লাগছে বলছে স্যার 1 মিনিট 25 সেকেন্ড। 1 মিনিট 25 সেকেন্ড যদি আমি দেখি, তার মানে 1 মিনিট আর 25 সেকেন্ড মানে হচ্ছে 25 সেকেন্ড মানে কত? 25 সেকেন্ড মানে হচ্ছে 25/60, মানে 5/12। তো 5/12 মানে হচ্ছে তোমাদের ক্ষেত্রে 17/12, এত হচ্ছে কিন্তু তোমাদের কাছে 17/12। ঠিক আছে, তো এখান থেকে তোমরা 17/12 সেকেন্ড, রাইট, 17/12 মিনিট। ওকে, এটুকুনি নিয়ে কারোর কোনো আপত্তি থাকার কোনো জায়গা নেই। এবার প্রশ্ন হচ্ছে যে এই পর্যন্ত তো আমরা করলাম, এরপরে হচ্ছে তোমাকে বলেছে ওই ট্রেনের মধ্যে বসে থাকা, মানে প্যাসেঞ্জার ট্রেনে বসে থাকা একজন ব্যক্তি, সে দেখছে গুডস ট্রেন পাস করে যাচ্ছে, মানে বেগ থেকে ক্রস করা মানে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যকে পাস করা, তো গুডস ট্রেনের লেন্থ ভাগ কত সময় লাগছে, বলে স্যার 35 সেকেন্ড সময় লাগছে। তাহলে কিন্তু বেগ তো সেমই হবে, কারণ একই ডিরেকশনে যাচ্ছে দুজনই। আর ব্যক্তির বেগ মানে কি? ট্রেনের বেগটা, যে ট্রেনে সে বসে আছে, তার মানে 5x হবে এখানে, আর এখানে হয়ে যাবে 35। তো এখান থেকে তোমরা যদি ক্যালকুলেট করে নাও, তাহলে তোমরা এখান থেকে বার করতে পারবে। যদি তোমরা আর কত হচ্ছে এটা, সো এটাকে ক্যালকুলেট করে নিতে হবে 5x। আচ্ছা, এক্স এর মানটা তোমরা এখান থেকে বার করে নিতে পারো, এখান থেকে এক্স ক্যালকুলেট করে নাও। সো এক্স এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবে ইজিলি। 17/12, তো 17 দিয়ে কেটে যাবে, হ্যাঁ 17 দিয়ে কেটে যাবে, 17 দিয়ে কেটে যাবে। ঠিক আছে, কেটে দিতে পারো এখান থেকে ডাইরেক্টলি, 17 দিয়ে কেটে যাবে, এটা হচ্ছে 78 চলে আসবে। আচ্ছা, 78 চলে আসবে। ঠিক আছে, এটা ক্যালকুলেট করে নাও, তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হবে। এবার দেখো একটা প্রথম কথা, আরো 2-3 জিনিস এখানে বোঝো, যে এটা এর অঙ্কটা তো ক্যালকুলেশন একটা ফ্যাক্টর এখানে, ঠিক আছে, যার জন্যই আমাদের অনেক কিছু মনে হচ্ছে, বাট আদৌ তো তেমন কিছু নয়। এবার দেখো এখানে আর কিছু কি বলেছে, এত এত প্যাসেঞ্জার 60 কিছু বলেছে কি? ভালো করে একবার দেখে নাও, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। একদম একবার একটা ভালো করে একবার কোশ্চেনটা পড়ো, ওকে। দেখো পুরো যেহেতু পুরো অঙ্কটা তোমাদের সেকেন্ড মানে মিটার পার সেকেন্ডে আসবে, সেকেন্ডে নিয়ে গেলে সুবিধা বেশি হবে। তুমি এখানে 60 দিয়ে গুণ করে নাও, তাহলে ক্যালকুলেশন সুবিধা হবে, আর কিছুই না। চলো এটাকে তুমি যদি করে দেখো, তাহলে কত আসছে? তোমাদের হচ্ছে ওখানে 5x এর মান, ওটা 5x সমান সমান হচ্ছে তোমাদের 78 ইন্টু 12, তাই না? 78 ইন্টু 12। সো হিসেব নিকাশ করে কত হচ্ছে, আচ্ছা করা যাক, চলো।
অত মুখোমুখি হবে না। 78 ইন্টু 12 ভাগ 60, এই তো হবে 5x এর মান। ঠিক আছে, 5x এর মান হচ্ছে 5x, ঠিকঠাক লিখছি আশা করি, 78 ইন্টু 12 ভাগ 60। ঠিক আছে, তো এই তো হলো। এবার যেটা হচ্ছে প্রশ্ন সেটা হচ্ছে এই মানটা নিয়ে আমার কাজ করতে হবে। তো এই 5x এর জায়গায় মানটা বসিয়ে দাও, তো জিটির মান পেয়ে যাবে 35 ইন্টু 5, 5x এর মান হচ্ছে কত, 78 ইন্টু 12 ভাগ 60। সো ক্যালকুলেশন তোমরা ইজিলি করে নিতে পারবে। ঠিক আছে, তো ইজিলি করে নেবে। কত এটা, এটা হচ্ছে তোমাদের 780 চলে আসবে। 780 চলে আসবে যখন, আর তোমাদের ক্ষেত্রে পি মানে অলরেডি মানে যেটা হচ্ছে প্যাসেঞ্জার ট্রেনের লেন্থ তোমরা অলরেডি জানো। তো পিটি মাইনাস এটা, এটা চলে না সরি, এটা হচ্ছে পিটি, এটা পিটি চলে এলো। না সরি, পিটি হচ্ছে তোমার, সরি ভুল বলছি তো, দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট জাস্ট দেখো। জিটি এটা ক্যালকুলেট করবে, এটা ক্যালকুলেট করলে 546 আসবে। ঠিক আছে, এটা জিটি। পিটির মান কত, পিটির মান 780, তাই না? পিটির মান হচ্ছে কত, 780। ওকে, তো দুটোর মধ্যে গ্যাপ তোমরা ইজিলি বার করতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। কিছু না, কোশ্চেনটা একটু কি বলতো ঘুরিয়েছে, তো ওই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে স্যার এই 780টা কি করে পেলেন? আরে জিটি যদি পেয়ে যাও, দুটো ট্রেনের দৈর্ঘ্য যদি তোমাকে যোগ করে বলে দেওয়া থাকে, তাহলে একটা পাবে না? তো এটা পেয়ে যাবে। তো পিটি মাইনাস জিটি বার করতে বলেছে, তো ক্যালকুলেট করে নিও। ক্যালকুলেট করলে কত হবে, 234 হবে। সো এটা একটুখানি ভালো কোশ্চেন, ঠিক আছে, একবার দেখে নিও তোমরা। এবার চলে আসি আমাদের 23 দাগের প্রশ্নে। দেখো, হোয়াট রেট পার অ্যানাম 44,000 ইয়েল্ড কম্পাউন্ড ইন্টারেস্ট এত ইন 9 মান্থস। ইয়ার কোয়ার্টারলি তোমাদের কিন্তু ক্যালকুলেট করা আছে। কোয়ার্টারলি মানে কি, বছরে কিন্তু 4বার ক্যালকুলেট করা হবে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে আমরা জাস্ট টু দি পাওয়ার 4 আনার চেষ্টা করব। তাহলে 48,000, সো 48,000, আর এখানে এটা সুদ, আর সুদ আর সুদ আসলটা একসাথে নিতে হয়। তাহলে কত হবে, 48,000 আর 7,566 যদি আমরা যোগ করি, তাহলে 1 2 3 6 6, এটা না ভুল বললাম, সরি সরি, কি করছি দেখো, এটা চলে আসে তোমার কত আসছে, 48 আর 7 মানে 55 5 6 6, হ্যাঁ এটা আসবে। এবার তোমরা এটা কাটাকুটি করো, তাহলে কত হবে, 8 দিয়ে 6 দিয়ে কাটো, 6 8 48, 8,000, আর 6 দিয়ে কাটলে এটা কত, 9 2 6 1, এটা আমরা দেখতে পাচ্ছি 31 এর কিউব, এটা হচ্ছে তোমাদের কত, 20 এর কিউব, আর এটা হচ্ছে 21 এর কিউব। তো কত, 20 থেকে 21, তার মানে কত রেট কত স্যার, 1 বেড়েছে, 20 তে 100 তে কত স্যার, 5%। এটা হচ্ছে তোমাদের 5%, বাট কোয়ার্টারলি 5%, অ্যানুয়ালি কত, রেটটা অ্যানুয়ালি জানতে চেয়েছে, তাই না? অ্যানুয়ালি মানে কোয়ার্টারলি যেহেতু 4 ভাগ, তো অ্যানুয়াল করতে গেলে 4 দিয়ে গুণ করতে মানে 20% কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। এরপরে চলে আসি আমরা 24 দাগের প্রশ্নে। 24 দাগের প্রশ্ন আমরা দেখি যে অ্যাট হোয়াট রেট পার অ্যানাম দ্য ডিফারেন্স বিটুইন এসআই এন্ড সিআই, বলছে এত হবে। তো এটার জন্য আমরা একটা কথা বলবো, ভালো করে শোনো। আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে রেটটা আছে না, সেই রেটটাকে পার্সেন্টেজে লিখছি না, বাট ভগ্নাংশে লিখছি 1/x। লিখতেই পারি, যেমন আমরা 20% লিখতে পারি 1/5, 25% 1/4, সেরকম 1/x লিখছি। তাহলে চিন্তা করো, তাহলে এই মূলধনটা যেহেতু 3 বছর আছে, 3 বছর রেসপেক্টে বার করতে বলেছে, ঠিক আছে, 3 বছরের জন্য, তাই আমি এটাকে কিউব করে নেবো। তাহলে এক্স কিউব মূলধন ধরো। তো প্রথম বছরে যদি দেখো, সেকেন্ড বছরে যদি দেখো, এবং থার্ড বছরে যদি দেখো, তাহলে কেসটা আরো ক্লিয়ার হবে। প্রথম বছরে মূলধন যে তোমার এক্স কিউব, প্রথম বছরে এক্স কিউব ইন্টু 1/x, মানে প্রথম বছরে যে সুদ হবে সেটা শুধুমাত্র এক্স স্কোয়ার। সেকেন্ড বছরে যে সুদ হবে সেটা এক্স স্কোয়ার তো হবেই হবে, তার সঙ্গে এই প্রথম বছরের সুদের আবার 1/x হবে, তার মানে প্লাস এক্স। থার্ড বছরে কত হবে, 60 বছরে এক্স স্কোয়ার তো হবেই হবে। প্রথম বছরে এই এক্স স্কোয়ারের জন্য 1/x গুণ করে এক্স পাবো, এটার জন্য এক্স পাবো, আর এটার জন্য 1/x গুণ করে 1 পাবো। তাহলে এটা থার্ড ইয়ারের সুদ। তাহলে আমার 3টে ইয়ারের এই প্রথম পার্টটা সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের সেম হয়। তার মানে এই যে পার্টটা আছে এটা শুধুমাত্র কি হয়, এসসিআই মাইনাস এসআই, মানে শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদের এক্সটা কোনটা আছে সেটা কত, এক্স 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 আর 1, মানে 3x প্লাস 1 হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর, আর মূলধন হচ্ছে তোমাদের ক্ষেত্রে এক্স কিউব। আর তোমাদের প্রশ্নে সেটা দেওয়া আছে কত, সুদের মান দেওয়া আছে তোমাদের, অন্তরটা দেওয়া আছে তোমাদের 3900, আর টোটাল সামটা দেওয়া আছে 79872। তোমরা একদম বেদানাদান তোমরা কিন্তু কি করতে পারো, এটাকে কাটাগরি করতে পারো। কাটাগরি করে নেবে, করে নিয়ে কত হবে আমি বলে দিচ্ছি, তোমরা কাটাগরিটা করে নেবে। 25,512, এক্স কিউব সমান সমান 512, তাহলে এক্স এর মান 8, তোমরা ইজিলি আর এর মান বার করতে পারো, আর মানে হচ্ছে 1/8,
1/8 মানে কি, যদি এটাকে পার্সেন্টেজে কনভার্ট করো তাহলে কত হচ্ছে 12.5%, 12.5%। কিন্তু অপশন নাম্বার সি কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। আমরা যদি 25 দাগের প্রশ্ন দেখি, ভালো করে দেখবে 25 দাগের প্রশ্ন কি বলেছে, সাম একটা মানি প্লেস করা হয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্ট ট্রিপল হয়ে যাচ্ছে কিন্তু 8 বছরে। তাহলে 1 ইউনিট থাকলে 3 হয়ে যাচ্ছে, 8 বছর সময় নিচ্ছে, তাহলে 3 ইউনিটটা 9 হয়ে যাবে 8 বছর, আর 9টা হয়ে যাবে 27, আরো 8, 7টা হয়ে যাবে 28টা হয়ে যাবে 81, এটা হয়ে যাবে আরো 8, 81টা 243, এটা হয়ে যাবে আরো 8, 243ই জানতে চেয়েছিল, তাহলে কত বছর লাগছে, 8 8 8 8 করে ক বছর, 1 2 3 4 5, 5টা 8 মানে হচ্ছে 40 বছর কিন্তু আমাদের লাগবে। তো অপশন নাম্বার সি কিন্তু কারেক্ট আনসার। চলো পরের সেশনে আমরা দেখবো বাকি 25টা কোশ্চেন। ভালো থেকো, পরের পার্টে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস এ তোমাদের প্রত্যেকের স্বাগত। আমি অর্ণব স্যার শুরু করতে চলেছি তোমাদের 28 নম্বর সেটের পার্ট নাম্বার 2। চলো শুরু করা যাক। তো এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 26 দাগের প্রশ্ন, যেখানে তোমরা দেখতে পাচ্ছ একজন ব্যক্তি আছে, তিনি কি করছেন, ধার নিচ্ছেন টাকা, কিছু টাকা, এবং সেটা ব্যাংক থেকে নিচ্ছেন এবং প্রমিস করছেন তিনি সেটাকে শোধ করে দেবেন দুটো ইকুয়াল ইনস্টলমেন্টে, যেটা রেট হচ্ছে 12.5% পার অ্যানাম, এবং সেটা কম্পাউন্ডেড হচ্ছে, মানে কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে যাচ্ছে, এবং টোটাল ইন্টারেস্ট তিনি দিচ্ছেন হচ্ছে 7,020 টাকা। তাহলে টোটাল প্রিন্সিপাল কত বার করতে বলেছে। চলো দেখা যাক। এখানে যেটা করব আমরা, 12.5% মানে কত, 1/8, আমরা অলরেডি ক্যালকুলেশন জানি। তো 8 থেকে 9, পরের সালে সেটাও হবে 8 থেকে 9, কিন্তু সরি 64 থেকে 81। তো আমি দুটোকেই 81 বানাই, কারণ আমরা ইনস্টলমেন্ট সমান করতে হবে। তো এটা হয়ে গেল 72। এখানে দুটোকে যদি আমরা অ্যাড করি তাহলে হয়ে যাবে 136, এখানে অ্যাড করলে 162, তাহলে ইন্টারেস্ট কত পেয়েছে, 26। তো 26 ইউনিটের মান হচ্ছে 7020। তাহলে আমাকে বার করতে বলেছে প্রিন্সিপালের মান, মানে 136 এর মান। এটাকে কাটাকুটি করো, এটা চলে আসবে 270, তাকে 36 দিয়ে 136 দিয়ে গুণ করো, 36720। তো এটাই হয়ে যাবে কিন্তু আমাদের অপশন নাম্বার ডি, এটা কিন্তু আমাদের প্রিন্সিপাল উত্তর হয়ে যাবে। দেখো 27 দাগের কোশ্চেনটা ভালো করে পড়ো। 27 দাগের কোশ্চেন পড়ো, বলছে দ্য অ্যানুয়াল পেমেন্ট অফ ₹900 ইন 5 ইয়ার্স এট দ্য রেট অফ 15% পার annum সিম্পল ইন্টারেস্ট উইল ডিসচার্জ আ ডেপ্ট অফ। আচ্ছা, সিম্পল ইন্টারেস্টের উপরেই কাজটা করতে হবে। তো 15% বলেছে, মানে যদি আমি ফার্স্ট ইয়ারে 100 টাকা শোধ করে দিই, তাহলে 15 টাকা বাকি যে 4 বছর আছে, 5 বছর টোটাল, তাহলে বাকি 4 বছর দিতে হবে না। আচ্ছা, তার মানে 60 আমি আর লিখবো না, চলো লিখে দিচ্ছি। চলো, তারপরে আবার 100 টাকা দিলাম, তাহলে এই টাকা 15 টাকাটা 3 বার দিতে হবে না, তাহলে 45 আর দেবো না, 45 টাকা দেবো না। আর 100 টাকাটা যখনই 3 নম্বর সালে দিলাম, তখন বাকি 2 সালে আর দিতে হবে না 15 টাকা করে, তাহলে 30 টাকা দিতে হবে না। এবং এখানে হবে 15 কে 15 টাকা দিতে হবে না। আর এখানে টাকা তো লাস্ট সালে তো টাকা দেওয়ার কোনো কেসই নেই। তো টোটাল কত টাকা আমি ডিউ ডেপ্ট হলো, এখানে 500 টাকা, আর এদিকে 60 45 15 এগুলো যোগ করলে তুমি দেখবে, এগুলো যোগ করলে চলে আসবে 150। এখানে আসবে 500, আর এদিকে আসবে 150। কারণ টোটাল ডিউ ডেপ্ট কত, সুদ সমেত হচ্ছে কত, 650। কিন্তু আমাকে সেটা বলেনি, আমাকে বলেছে যে যে অ্যানুয়াল পেমেন্ট যেটা করছে, মানে ইনস্টলমেন্টের মান 900 বলে দিয়েছে, সেটার মান হচ্ছে 100। তাহলে 100 ইউনিট, তার মান হচ্ছে আমাদের কাছে 900। তাহলে তোমাকে বলেছে যে ডিউ মানে ডিউ ডেপ্ট কত অ্যামাউন্টের আছে, তাহলে আমাকে 650 এর মান বার করতে বলেছে। তো কাটাকুটি করো, কাটাকুটি করলে কত হবে, উত্তর হয়ে যাবে 58500। তো একটা জিরো হবে, তো 5850 মানে অপশন নাম্বার এ কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। এবার চলে আসি আমাদের 28 দাগের প্রবলেম। 28 দাগের প্রবলেম কি আছে, ভালো করে পড়ো, কোশ্চেনটা সলভ করার চেষ্টা করো। দেখো প্রথম কথা হচ্ছে কি, এখানে বলেছে সুরেখা একটা সাম ধার করেছে, রিটার্ন টু ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট এত টাকা, রেট অফ ইন্টারেস্ট 7.5% 7.5% মানে কত, 15/2%। 15/2টাকে তুমি যদি ভগ্নাংশে কনভার্ট করতে চাও বা ইন্টু 1/100 করতে হবে, তাহলে 3/40% হয়ে গেল, অর্ধেক কাজ। এবার বলছি দুটো ইকুয়াল ইনস্টলমেন্টে এবং ইন্টারেস্টটা দেখে নাও ভালো করে। আচ্ছা, কম্পাউন্ডেড অ্যানুয়ালি মানে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে 40 থেকে 43, 40 এর স্কোয়ার করলে হয়ে যায় 1600, 43 এর স্কোয়ার করলে হয়ে যায় 1849। তো এখানেও আমি 43 এর স্কোয়ার করে নিলাম, এটাকে 43 গুণ করে নিলাম, যোগ করলে এখানে কত হচ্ছে 3320, আর এখানে যোগ করলে 3698। এবার দেখো বলেছে ইনস্টলমেন্টের মান হচ্ছে, প্রত্যেকটা ইনস্টলমেন্টের মান হচ্ছে 5547 এর সঙ্গে সমান, আর সেটাই হচ্ছে আমার এখানে 1849, সেটার মানই বলেছে 5547 এর সঙ্গে সমান। তাহলে বলেছে যে ইন্টারেস্ট কত টাকা পেমেন্ট করেছে, এর গ্যাপ কত, এর গ্যাপই হচ্ছে আমাদের ইন্টারেস্ট।
গ্যাপটা কত 378। 378 ইউনিটের মান বার করো, ক্যালকুলেট করো, উত্তর হবে 1134, কারণ এটা 3 দিয়ে কেটে যাবে। ঠিক আছে, আমি পরিষ্কার করে এটা একটু লিখে দিচ্ছি এই জায়গাটা। তো এটা হচ্ছে কত, এটা হচ্ছে 378। চলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে আমরা চলে যাই। 29 দাগের প্রশ্ন ভালো করে দেখো, 29 দাগের প্রশ্ন দেখে নাও। the highest number of 5 digit that is exactly divisible by 8 বার। আচ্ছা, 8, 12, 15 এবং 20 দিয়ে ভাগ যায় এরকম একটা 5 ডিজিটের সব থেকে বড় সংখ্যা বার করতে বলেছে। তো আমরা কি করবো, 8, 12, 15, 20 লসাগু বার করবো। লসাগু বার করতে তোমরা সবাই এক্সপার্ট। 2 এর কিউব, 15 12 মানে হচ্ছে 2 এর স্কোয়ার ইন্টু 3, আর এটা হচ্ছে 3 ইন্টু 5, সরি এটা কমা হবে। তারপর এটা হবে কত, তারপর এটা হবে কি 2 এর স্কোয়ার ইন্টু 5। তো লসাগু হবে কি 2 এর ম্যাক্সিমাম পাওয়ার নিতে হবে 3, 2 এর ম্যাক্সিমাম পাওয়ার 3, 3 এর ম্যাক্সিমাম পাওয়ার 1, 5 এর ম্যাক্সিমাম পাওয়ার মানে 120 হবে। 120 হচ্ছে সেই নাম্বার যেটা হচ্ছে 8, 12, 15, 20 দিয়ে ভাগ যায়, কিন্তু আমাকে 5 নাম্বার বা 5 অঙ্কে নিতে হবে। তো আমি 5 অঙ্কের সব থেকে বড় সংখ্যা নিয়ে নিচ্ছি, 1, 2, 3, 4, 5। এটাকে তোমরা কি করবে, এটাকে তোমরা 120 দিয়ে ভাগ করবে। ভাগ করলে প্রথমে চলে যাবে তোমাদের 8 ভাগ, 8 12 96, 960। তারপরে চলে আসবে 3, 9 আর একটা 9 নেমে গেল। তো এখানে কত আসবে, 3 দিয়ে করলে 3 12 36, 360। আবারও হচ্ছে 3, 9 একটা 9 নেমে যাবে, 3 12 36, তাহলে হবে 39। তাহলে আলটিমেটলি কত হলো, আমি এখানে এটা মুছে দিই কারণ এটা পরের অঙ্কে চলে যাচ্ছে। মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা কত হলো, এখানে হচ্ছে আমাদের 39। তো 39 হচ্ছে আমাদের কাছে, তার মানে যদি 39 আমরা কমিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, আমাদের আলটিমেটলি সংখ্যাটা ভাগ চলে যাবে। তাহলে এর থেকে 39 বিয়োগ করো, সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে হবে লাস্টে 60 হবে। লাস্টে 60 কত হবে, মানে 5টা 9 থেকে 39 বিয়োগ করছি, লাস্টে 60 হবে। মানে অপশন নাম্বার হয়ে যাবে কত, অপশন নাম্বার হয়ে যাবে 99960। এরপরে চলে আসি আমরা 30 দাগের প্রশ্নে। 30 দাগের প্রশ্ন ভালো করে তোমরা দেখো। এই কোশ্চেনটা খুব একটা চাপের কোশ্চেন না, ইজি কোশ্চেনের মধ্যে এটাকে বলতে পারো। বলেছে যে তোমাদের ক্ষেত্রে ভালো কোশ্চেনটা পড়ে নাও। কোশ্চেনটা বলেছে যে হোয়েন এত 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 নাম্বার ডিভাইডেড বাই লার্জেস্ট নাম্বার এক্স, সংখ্যাটাকে সব থেকে বড় হতে হবে ভাগ, এবং সেটা ভাগ করার পরে অবশিষ্ট প্রত্যেক ক্ষেত্রে ওয়াই থাকতে হবে। এই তো গল্প। এর জন্য আমরা কি করি, প্রথমে আমরা কি করি, যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোর মধ্যে গ্যাপ চেক করি। সেই গ্যাপটাকে আমরা কি করি, লসাগু করি, গসাগু করি সরি। এটার গ্যাপ, এটার গ্যাপ আর এই দুটোর গ্যাপ, প্রথম দ্বিতীয়, দ্বিতীয় তৃতীয়, আর তৃতীয় আর প্রথমটার গ্যাপ। ঠিক আছে, এর গ্যাপ হচ্ছে 72, এর গ্যাপ কত, এর গ্যাপ 48, আর এর গ্যাপ হচ্ছে কত, এর গ্যাপ হচ্ছে 120। তো এই তিনটের আমাদের গসাগু করতে হবে, মানে এইচসিএফ সমান বের করতে হবে কার কার, 72, 48 এবং 120। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে এটা 24। তাহলে 24 হচ্ছে সেই সব থেকে বড় সংখ্যা যেটা দিয়ে ভাগ করা সম্ভব এক্স। এটা পেয়ে গেলাম এক্স। এবার কত কত পড়ে থাকে সেটা হচ্ছে অবশিষ্ট, যে কোনো একটাকে ভাগ করে দেখে নাও। তুমি যে কোনো একটাকে ভাগ করো, 1062 কে যদি 24 দিয়ে ভাগ করো তাহলে চেক করতে পারবে। 1062 যদি ভাগ করো 4 দিয়ে চলে যাবে, 4 24 96, 6 সরি এখানে 6 শূন্য 10, 102, 4 আবার 4 দিয়ে চলে যাবে 96। তো 6 অবশিষ্ট, 6টা হচ্ছে আমার ওয়াই এর মান। তো ওয়াই এর মান কত হল, ওয়াই এর মান হচ্ছে এখানে আমাদের 6। ওয়াই এর মান হচ্ছে আমাদের কাছে 6। তোমাদের যদি এক্স মাইনাস ওয়াই করি, এক্স মাইনাস ওয়াই হচ্ছে কত, এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে 24 মাইনাস 6 মানে হচ্ছে তোমাদের 18। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি। চলো পরের কোশ্চেনে চলে যাই। 31 দাগের প্রশ্ন ভালো করে দেখবে। 56, 60, 84 এবং 96। যদি আমরা এটাকে দেখি, 56টাকে লিখতে পারি 7 ইন্টু 2 এর কিউব, আর 60টাকে লিখতে পারি আমরা 2 এর স্কোয়ার ইন্টু 3 ইন্টু 5। 84টাকে আমরা লিখতে পারি হচ্ছে 7 ইন্টু 2 এর স্কোয়ার ইন্টু 3, এবং 96টাকে আমরা লিখতে পারি হচ্ছে 2 এর টু দি পাওয়ার 5 ইন্টু 3। তো এখান থেকে যদি এলসিএম বার করি আমরা, যেহেতু লিস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার বার করতে হবে, তো সেহেতু 2 টু দি পাওয়ার 5, 3, 5, 7 এটাই হয়ে যাবে এলসিএম। তো এটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার তৈরি হয়নি। পারফেক্ট স্কোয়ার তৈরি করতে গেলে মাথায় সবকটা পাওয়ারই ইভেন বসাতে হবে। তাহলে একটা 2 গুণ করতে হবে এর সঙ্গে আরো। আচ্ছা, এটাকে যদি আমরা দেখি, এটাকে গুণ করলে কত হবে, এটাকে গুণ করলে হচ্ছে 160 ইন্টু 21, মানে 160 ইন্টু 21, তার মানে হচ্ছে কত, এটা হচ্ছে 33, 60। এটা উত্তর না, এটা তো পারফেক্ট স্কোয়ার নয়, কিন্তু গুণ। তাহলে এখানে আমাকে একটা 2 গুণ করতে হবে এর সাথে, এর সাথে একটা 3 গুণ করতে হবে, এর সাথে একটা 5 গুণ করতে হবে, এর সাথে 7 গুণ করতে হবে। গুণ করে দেখো 7056 কি আসবে, 705600 উত্তর আসবে। 705600 উত্তর আসবে। তো এটা করে নেবে তোমরা, গুণটা করে নেবে, গুণ তো তোমরা পারবেই পারবে। তো আমরা এটাকে এখানে করাচ্ছি না। ঠিক আছে, এখানে পরিষ্কার করে দিই জায়গাটাকে, তাহলে তোমাদের আবার মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। তো এই যে নাম্বারটা হলো 3360, ওকে। সো 3360টাকে যদি আমাকে পারফেক্ট স্কোয়ার বানাতে, একটা 2 গুণ করব, একটা 3 গুণ করব, একটা 5 গুণ করব, একটা 7 গুণ করব, করলে হবে 705600। ওকে,
সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটা 84টাকে আমি একটু ভেঙে লিখেছিলাম, তোমরা নিজেরাও এটাকে ভেঙে লিখে নিতে পারো। 7 × 2 7 × 84 না, তো হয়ে গেল। চলো এরপরে আমরা চলে যাই পরের কোয়েশ্চেনে, মিক্সার। দেখো মিক্সারে কি বলছে, একটা জার আছে, কন্টেন করছে কি মিক্সার অফ 75 ml ওয়াটার এবং 750 ml অ্যালকোহল। রোহিত কি করছে, 10% মিক্সার বার করে নিচ্ছে এবং সেটার মধ্যে ঢালছে কি ওয়াটার, সেম অ্যামাউন্টের। তাহলে দ্য প্রসেস ইজ রিপিটেড ওয়ান্স अगेन। তাহলে আমি কি করছি, আমাকে দেখো কোনটা তুলে কোনটা ঢালছে সেটা বেশি ইম্পর্টেন্ট। কোনটা ঢাল, যেটা 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 তুলে নিচ্ছি সেটা, যে জিনিসটা তুলছি সেখানে খেয়াল রাখতে হবে কোন জিনিসটা আমার কমছে, সেটা খুবই ইম্পর্টেন্ট। দেখো 700 ml অ্যালকোহল ছিল, কিন্তু যেটা ঢালছি সেটা হচ্ছে জল, তার মানে অ্যালকোহলটা বারবার কমতে থাকছে। তাহলে কমাটা আমি খুব সহজে বের করতে পারি কি করে, সূত্রের সাহায্যে। প্রথমে ধর ইনিশিয়াল অ্যামাউন্ট লিখলাম 1 মাইনাস কতটা করে যাচ্ছে, বলে স্যার 10%। 10% মানে কি 10/100, এখানে কত ভাগ ছিল আর কত ভাগ যাচ্ছে এখানে সেটাই লিখতে হয়। তো ভাগ তো নেই, এখানে পার্সেন্ট আছে, তাহলে পার্সেন্টই লিখবো। 10/100 মানে কি 10 উপরে গেল কতর মধ্যে 100, এটা লিখতে হবে। ইনিশিয়াল মানে টোটাল অ্যামাউন্ট আর উপরে হচ্ছে কতটা যাচ্ছে। এটা কত ভাবে কতবার গেছে, বলে স্যার এটা একবার নয় দুবার হয়েছে টোটাল। তাহলে কত হয়েছে স্যার, এটা ক্যালকুলেট করলে আমাদের কত ছিল, ক্যালকুলেট তোমরা করে নেবে, করলে কত মানে এটা 9/10 চলে আসবে। তো ক্যালকুলেট করে নেবে তোমরা, 9/10 × 9/10 ক্যালকুলেট করলে তোমাদের চলে আসবে এটা 567 ml। তার মানে ফাইনালি যতটা আমাদের কাছে অ্যালকোহল আছে সেটা হচ্ছে এটা। এবং ফাইনালি আমরা যদি দেখি, চেক করে দেখি, তো ফাইনালি হচ্ছে আমাদের কত হচ্ছে বলতো, এটা হচ্ছে ml ওয়াটার। আচ্ছা 5767, ওকে ঠিক আছে। তো আমরা একটা কাজ করছি, ভালো করে শুন, এটা 175 নিতে হবে, এটা শুধু 75 হবে না, এটা 175 হবে। তার মানে কি মিক্সারের মধ্যে এতটা ওয়াটার আছে, এতটা অ্যালকোহল আছে, তার টোটাল মিক্সার কত, টোটাল মিক্সার হচ্ছে 700 আর 175 মানে 875। তার থেকে যদি তুমি ফাইনালি গিয়ে যদি তোমার অ্যালকোহল দাঁড়ায় 566, তাহলে বাকিটা তোমার ওয়াটার আছে। মিক্সার তো চেঞ্জ হচ্ছে না, যতটা তুলে নিচ্ছি ততটাই জিনিসপত্র আবার ঢালছি, তাহলে টোটাল মিক্সারের কোয়ান্টিটি চেঞ্জ হবে না। টোটাল মিক্সার আগেও 775 ছিল, শেষেও 875ই থাকবে, কিন্তু শেষে অ্যালকোহল বেড়েছে বা কমেছে, অ্যালকোহল কমে গেছে এত, তাহলে জল কতটা আছে বিয়োগ করলে পেয়ে যাবো, তাহলে হয়ে যাবে 308। এটা 175 করে নাও তোমরা, ঠিক আছে, ওকে ক্লিয়ার। এবার চলে আসো পরের কোয়েশ্চেনে। দেয়ার আর 2 grams each containing the mixture of paints A আর B দুটো আছে, ড্রাম 1 এবং A আর B আর ইন দা রেশিও, মানে A আর B দু ধরনের মিক্সচার আছে, ড্রাম 1 আর ড্রাম 2 কেস বলেছে। তো ড্রাম 1 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, এখন ড্রাম 1 আর ড্রাম 2 এই দুটোই কেস। দেখো আমরা শুধুমাত্র একটা জিনিসকে দুদিক থেকে তুলনা করব। আমি ধরে নিচ্ছি প্রথম যে কোনো একটাকে তুলনা করি, ধরো আমি এ কোয়ান্টিটিটাকে তুলনা করতে চাই, তাহলে কি হবে বলো, তাহলে হচ্ছে এ হচ্ছে টোটাল 18 আর 7, মানে টোটাল 25 ভাগের মধ্যে এ আছে 18 ভাগ, তাহলে 100-র মধ্যে কতটা, তাহলে পার্সেন্টেজটা বার করে নিচ্ছি, তাহলে কত হচ্ছে বলো 4 8 72%। তাহলে D1 এ এর পরিমাণ ছিল কত 72%, আমি এর পরিমাণ নিয়ে কাজ করছি, এর পরিমাণ নিয়ে কাজ করছি, তাহলে অ্যাভারেজও এর পরিমাণ নিয়ে কাজ করবো। আচ্ছা বি যেটা ফাইনাল মিক্সচার পেয়েছি সেটাতে হচ্ছে 20 ভাগ মিক্সচার, তার মধ্যে এ আছে 13 ভাগ, তাহলে এর পার্সেন্টেজ কত আছে 65%, তাহলে অ্যাভারেজ এর পার্সেন্টেজ হচ্ছে 65%। এখানে কত আমি জানি না, সেটাই জানতে চেয়েছি, কিন্তু এটা মেশানোর পরে যে অনুপাতটা দাঁড়াচ্ছে সেটা বলে দিয়েছে। সেই অনুপাতটা কত, সেই অনুপাতটা আমাদের কাছে আছে, যে মিক্সারটাকে মেশানো হয়েছে 3:4 অনুপাতে। হিসাব অনুযায়ী এই দুটোকে বিয়োগ করলে কত হচ্ছে, হিসাব অনুযায়ী এই দুটোকে বিয়োগ করলে হচ্ছে 7। তাহলে 7 ইউনিট হচ্ছে অরিজিনাল মান, সেটা হচ্ছে আমার 4 ইউনিটে ইকুইভ্যালেন্ট। তো 4 এর অরিজিনাল মান হচ্ছে 7, তাহলে 1 এর মান কত 7 এর 4, ওকে। তাহলে আমাকে 3 এর অ্যাকচুয়াল মান কত স্যার, 3 এর অ্যাকচুয়াল মান হচ্ছে 21 এর 4, তাহলে এখানে হয়ে গেল আমার অ্যাকচুয়াল মান 21 এর 4। তো আমরা এখান থেকে এই মানটা বের করতে পারি না, এটা মাইনাস এটা করেছি এটা এসছে, তাহলে এটা মাইনাস এটা করবো এখানে আসবে, তো 65 মাইনাস যদি আমরা করি তাহলে কত হচ্ছে আমাদের কাছে, তোমাদের কাছে চলে আসছে 65 মাইনাস 21/4, 65 মাইনাস 21/4 এত পার্সেন্ট আসবে। এটা ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করলে 239 ভাগ 4%, মানে এটাকে যদি আমি সুন্দর করে এখানে লিখি তাহলে 239% তুলে দিলে 100 নিচে চলে আসবে, তাহলে 400 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে টোটাল মিক্সচার, আর তার মধ্যে এ আছে এত ভাগ, তাহলে বি কত ভাগ আছে দুটোকে বিয়োগ করলে পেয়ে যাবো, তো বি হয়ে যাবে কত ভাগ, বি ক্যালকুলেট করো 400 মাইনাস 239 মানে 161 ভাগ। তার মানে এদের এ আর বির অনুপাত কত ফাইনালি, মানে দ্বিতীয় মিক্সচারে মানে দ্বিতীয় ড্রামে এ আর বির অনুপাত কত
এ হচ্ছে 239, বি হচ্ছে 161, তাহলে 239:161। অপশন নাম্বার সি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। চলো পরের কোশ্চেনে আমরা চলে যাই। ওকে, পরের কোশ্চেনে আমরা চলে যাই। এবার চলো 33 দাগের প্রশ্ন, 34 দাগের প্রশ্নে ভালো করে কোশ্চেনটাকে পড়ে নাও। ঠিক আছে, দেখো প্রথমত বলেছে ইফ আ ম্যান সেলস 21% প্রফিট অ্যান্ড তোমাদের ক্ষেত্রে 21% প্রফিট অ্যান্ড পেন্সিলে কি করছে 48% প্রফিট। পেনের ক্ষেত্রে 21%, পেন্সিলের ক্ষেত্রে 48%, তিনি আর্ন করছেন 1890 টাকা প্রফিট হিসাবে। বাট যদি সে কি করে 21/4% প্রফিট পেনে করেন এবং পেন্সিলে যদি 15% লস করেন, তাহলে কোনো প্রফিট বা লস হয় না। তাহলে কস্ট প্রাইস অফ দ্য পেন অ্যান্ড পেন্সিল বার করতে বলেছে। কোনো ব্যাপার নেই, ইজি কোয়েশ্চেন। আমরা এটাকে বাংলা কোয়েশ্চেন থেকে অ্যান্সারটা সলভ করছি, কিন্তু যাতে তোমাদের স্পেসটা পাওয়া যায়। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? এবার আমরা শুরু করতে পারি। চলো আমরা কি করছি দেখো, আমরা প্রথমে ধরে নিচ্ছি পেনটাকে, একটা পেনের দামকে এক্স ধরে নিচ্ছি, আর একটা পেন্সিলের দামকে আমরা কি করছি ওয়াই ধরে নিচ্ছি। ঠিক আছে, কি বললাম? তাহলে সুবিধা হবে। তাহলে পেনের দামে 21% লাভ হয়েছে, তাহলে এক্স এর 21% ক্যালকুলেট করবো, প্লাস ওয়াই এর 48% লাভ হয়েছে, এবং ওভারঅল লাভটা তোমাকে বলে দিয়েছে কত, 1890। ঠিক আছে, এবং দ্বিতীয় ক্ষেত্রে যদি বলে দিই, যে ক্ষেত্রে প্রথমটাকে এত পার্সেন্ট লাভে, তাহলে 21/4% লাভে, এবং পেন্সিলটাকে লোকসানে মানে 15% লোকসানটাকে আমি নেগেটিভ দিয়ে প্রকাশ করব, তাহলে বোঝাবে এটা নেগেটিভ হবে। তাহলে তার কত পার্সেন্ট? স্যার 15%। এইটা মিলে হচ্ছে কোনো লাভ বা লোকসান নেই, মানে জিরো। তো এই দুটোকে আমি ক্যালকুলেশন করার জন্য সোজা সাপটা হিসেব, আমি যদি একটা কাজ করি 4 দিয়ে গুণ করে দিই, তাহলে আমাদের ক্ষেত্রে ক্যালকুলেশন সুবিধা হবে। এবার প্রথমত হচ্ছে কেন সুবিধা হবে, স্যার এটা 21 হয়ে যাবে, 21 কেটে যাবে। তো আমরা যদি এটাকে 4 দিয়ে গুণ করে দিই, দেন আমরা কি করছি, আমরা এই দুটো ইকুয়েশনকে বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে কত হবে? বিয়োগ করে দিলে এটা কেটে যাচ্ছে, এটা হচ্ছে 48 মাইনাস প্লাস 15 হয়ে যাবে, মানে 100, সরি প্লাস 60 হয়ে যাবে, মানে 108% অফ ওয়াই এর মানটা হয়ে যাবে 1890 এর সঙ্গে সমান। মানে তোমরা যদি দেখো ওয়াই এর মান, এখান থেকে তুমি কিন্তু ক্যালকুলেট করতে পারবে 1890, আর তোমাদেরকে বাই 108%, তাহলে উপরে একটা 100 চলে আসবে, নিচে 108 চলে আসবে। এখান থেকে তোমরা যদি ক্যালকুলেট করো, তোমরা ইজিলি ক্যালকুলেট করতে পারো, 1750 চলে আসবে ওয়াই এর মান, মানে একটা পেন্সিলের দাম হচ্ছে 1750। তো পুরোটা করার দরকারই নেই, তোমরা ক্যালকুলেট করতেও পারো, আমি জাস্ট উদাহরণ দিলাম। এবার হচ্ছে 35 দাগের প্রশ্নটা ভালো করে দেখো। 35 দাগের প্রশ্ন কি আছে? 35 দাগে বলছে দ্য প্রেজেন্ট এজ অফ 2%, 36 আর 50 বছর, এন বছর পরে তাদের বয়স, তাহলে কি হবে 36 প্লাস এন, আর একজনের হবে 50 প্লাস এন। এই অনুপাতটাই বলে দিয়েছে কত, 3:4। বলো ক্যালকুলেট করতে পারবে, 4 36 গুণ করা 144 প্লাস 4n 100, আর এদিকে 3 50, 150 প্লাস 3n, তাহলে ক্যালকুলেট করে এন এর মান হচ্ছে 6, তাহলে এন এর মান 6 উত্তর হবে। পরের কোশ্চেন আমরা চলে যাই। 36 দাগের প্রশ্ন ভালো করে দেখো, বলছে যে 10:13 ইজ দ্য রেশিও অফ দ্য প্রেজেন্ট এজ অফ এ অ্যান্ড বি রেসপেক্টিভলি, অ্যান্ড 8:15 হচ্ছে রেশিও অফ দ্য এ। আচ্ছা, তাহলে আমি ধরে নিই একজনের বয়স 10x, একজনের বয়স হচ্ছে 13x, ধরতেই পারি, কোনো অসুবিধা নেই। এবার বলেছে এর বয়স কি বলেছে, 10 বছর আগে, এবং বি এর বয়স 10 বছর পরে। তাহলে একে 10 বছর কমিয়ে দাও, বিকে 10 বছর বাড়িয়ে দাও। যে অনুপাত সেটা বলে দিয়েছে কত, 8:15। বাস, খেলা খতম। এখান থেকে ক্যালকুলেশন করো, আমি ক্যালকুলেশন করা বারবার দেখাচ্ছি না, একই ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশন করে দেবে 5 পাবে। ঠিক আছে, তাহলে তুমি প্রত্যেকের বর্তমান বয়স পেয়ে যাবে, একজনের হবে 50, আর একজনের বর্তমান বয়স হবে 5×65। এবার বলেছে না, এটা উত্তর জানতে চাইনি, বলছে এবার এ কে 10 বছর পিছনে পাঠিয়ে দাও, মানে বাড়িয়ে দাও, আর কি বি কে 10 বছর পিছনে পাঠিয়ে দাও, মানে বিয়োগ করে দাও। তাহলে তাদের অনুপাত জানতে চেয়েছে, মানে কত, 60 ভাগ হচ্ছে তোমাদের ক্ষেত্রে 55, এটা বার করতে বলেছে। তাহলে 12/11, মানে 12:11। অপশন নাম্বার এ কিন্তু আমাদের ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কিন্তু হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসি আমরা 37 দাগের প্রবলেমে। দেখো ভালো করে দেখো, কোশ্চেন ইজি। বলছে এবিসি পার্টনারশিপ বিজনেসে আছে, যেখানে এ ইনভেস্ট করেছে 2560 টাকা, বি ইনভেস্ট করেছে 2000 টাকা, এবং এট দ্য এন্ড অফ দ্য ইয়ার দে মেড আ প্রফিট অফ 1105 টাকা। তাহলে এ রিসিভ করলে 320 টাকা রিসিভ করলে সি কত পাবে? এই তো গল্প। তো চলো দেখা যাক, আমি এখান থেকে সলভ করছি, ভালো করে দেখো। এ আছে, বি আছে, দুজনের মূলধনের অনুপাত বলে দিয়েছে 2560, আর এর মূলধন বলে দিয়েছে 2000 টাকা। তাহলে যদি আমি এটাকে ক্যান্সেল আউট করি, তো কাটাকুটি করবে, করার পরে দেখবে ফাইনালি কত আসছে, 32:25। ঠিক আছে, আর প্রশ্ন বলেছে এ পেয়েছে ফাইনালি 320 টাকা, তাহলে এর 10 গুণ, তাহলে বিও পেয়ে যাবে এর 10 গুণ টাকা, তাহলে কত হবে? আর আমার এটা বার করার দরকার নেই, দুজন মিলে কত টাকা পাচ্ছে, 25 আর 32 এর যোগফল, তাহলে 57 ইউনিট অরিজিনাল ভ্যালু, এর 10 গুণ হবে 570 টাকা। আর লাভ বাবদ টোটাল টাকা এসেছিল আমার কাছে 1105 টাকা। এ আর বি মিলে যদি 570 টাকা নিয়ে চলে যায়, তাহলে বর্তমানে আছে 535 টাকা, তাহলে এই 535 টাকা সি নিয়ে যাবে, সাধারণ ব্যাপার।
এবার সি 535 নিয়ে যাচ্ছে, ভালো করে বোঝো। সি যদি 535 নিয়ে যায়, আর এই যে টাকাটা সেটা মূলধনের কত ভাগ বা এর কত গুণ হচ্ছে মূলধন, প্রত্যেকের ক্ষেত্রে 8 গুণ করে। তাহলে সি এর লভ্যাংশ হচ্ছে 535, বাট মূলধন তাহলে এর 8 গুণ হবে। 8 গুণ ক্যালকুলেট করো, 535 এর 8 গুণ করলে 4280, উত্তর হয়ে যাবে আমাদের 4280, মানে অপশন নাম্বার সি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে চলে আসি আমাদের 38 দাগের প্রশ্ন, ভালো করে দেখো কোশ্চেনটাকে, ইজি কোশ্চেন। বলছে পি আর কিউ এর যে অনুপাত, পি আর কিউ এর অনুপাত হচ্ছে কত, 3:2। ঠিক আছে, এবার বলছে তোমাদের 10% অফ দ্য ডিভিডেন্ড ইজ ডোনেটেড ফর দ্য অরফানেজ। 10% হচ্ছে অরফানেজে দান করা আছে, এবং তারপর ডিস্ট্রিবিউট হয়েছে যে টাকাটা, সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে কিউ পেয়েছে কত টাকা, 36,000 টাকা। কিউ 36,000 টাকা পেয়েছে, মানে এই অনুপাতে তো ভাগ হবে, 36,000 টাকা পেয়েছে মানে 18,000 গুণ পেয়েছে। তাহলে টোটালি কত টাকা ডিস্ট্রিবিউট হয়েছে, 5 ইউনিট। 5-এর 18 গুণ কত, 90,000 টাকা, তার মানে ডিস্ট্রিবিউট হয়েছে। কিন্তু 90,000 টাকা ডিস্ট্রিবিউট হলে কি হবে, 90,000 টাকা ডিস্ট্রিবিউট হলে এই টাকাটা তো পুরো পুরো আমাদের ইনকাম নয়, না পুরো আমাদের লাভ নয়, কারণ 90% শুধুমাত্র ভাগ করে দেওয়া হয়েছিল। তাহলে এটা 90%-এর মান, অরিজিনাল লাভ কত, 100%-এর মান। তাহলে কত হবে, এটা কেটে কুটে যদি কেটে দাও, এটা হচ্ছে কত, 90 মানে 1,000 পড়ে থাকবে। তো 1,000-এর বিটে দুটো শূন্য, মানে 1 লাখ। তো এটা উত্তর হয়ে যাবে। চলো পরের কোশ্চেন আমরা চলে যাই। 39 দাগের প্রশ্ন, ভালো করে কোশ্চেনটা পড়বে, ইজি কোশ্চেন, তেমন কিছু এখানে নেই। বলে স্যার কিরকম এটা, দেখো এটাকে পাতি ক্যালকুলেশন, 10 এ কিউব প্লাস 4 বি কিউব, এখানে হবে 11 এ কিউব মাইনাস 15 বি কিউব। ঠিক আছে, 15 বি কিউব সমান 7-এর 5, কোনাকুনি গুণ করবো, ক্যালকুলেশন করবো, পাতি এ বাই বি বার করবো, এর মান পুট করবো, বি এর মান পুট করে হয়ে যাবে। কোনাকুনি গুণ করো, গুণ করলে হচ্ছে 50 এ কিউব প্লাস 20 বি কিউব সমান 77 এ কিউব মাইনাস 105 বি কিউব। একদিকে নিয়ে আসো এ কিউব গুলোকে, তাহলে 27 এ কিউব হয়ে যাবে সমান সমান 125 বি কিউব হয়ে যাবে। তাহলে এ বাই বি কত হবে, কিউব তুলে দাও, তাহলে কিউব রুট করে দাও, 5/3 হয়ে যাবে। এর মানটাকে 5 ইউজ করো, বি এর মানটাকে 3 ইউজ করো, এখানে বসিয়ে দাও, 5 বসিয়ে দাও, 3 5 15 আর 3 5 15, মানে 30 হয়ে যাবে, ভাগ 5 বসিয়ে দাও, এর জায়গায় 5 9 45 আর 3 2 6, 45 মাইনাস 6 মানে 39। তাহলে কাটাকুটি করলে 10/13, মানে অপশন নাম্বার এ কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। চলো পরের কোশ্চেনে চলে যাই আমরা। 40 দাগের প্রশ্ন, ভালো করে দেখো। 40 দাগের প্রশ্ন ইজি কোশ্চেন, শুধুমাত্র এখানে কোশ্চেনটা একটু ভালো লেভেলের কোশ্চেন। মানে ইজি কেন বলছি, ইজি ইন দা সেন্স কোশ্চেনটা করতে খুব কম সময় লাগবে, কিন্তু তোমাদের যদি বুঝতে হবে। দ্য ওনার অফ দ্য লোকাল জুয়েলারি স্টোর হায়ার্ড, দেখো একটা লোকাল জুয়েলারি স্টোর আছে, যেখানে 3 জন ওয়াচম্যানকে কিন্তু হায়ার করা হয়েছে গার্ড দেওয়ার জন্য ডায়মন্ডকে, ডায়মন্ড যাতে চুরি না হয়। বাট একটা মানে থিপ এলো, একটা চোর এলো, সে কি করলো, সে ডায়মন্ড চুরি করলো, কতগুলো সেটা বলে দেওয়া নেই, বাট চুরি করেছে কিছু। কিন্তু সে যাতে পালিয়ে যাওয়ার সুবিধা হয়, সে কি করছে, এই 3 জনকেই ঘুষ দিয়ে তারপরে সে পালাচ্ছে। ঘুষটা কিভাবে দিচ্ছে সেটাকেই সে বলে দিয়েছে প্রশ্নটা। অন দা ওয়ে আউট, বেরোনোর সময় সে কি করলো, সেই চোর কি করলো, প্রত্যেকটা ওয়াচম্যানের সঙ্গে মিট করলো, এবং মানে এক একবার এক একটা ওয়াচম্যানের সঙ্গে মিট করলো। টু ইচ, প্রত্যেকবারে কি করলো, সে সে কি করলো, প্রত্যেক ক্ষেত্রে সে কি করলো, প্রথমে যতটা তার কাছে আছে সেই সেই জিনিসটাকে সে অর্ধেক করলো। ধরো তার কাছে যদি 50টা থাকে, সে প্রথমে 2 দিয়ে ভাগ করে নিল 25টা। 25টা কি করলো, হয়ে গেল। 25টা হয়ে যাওয়ার পরে 25টা প্রথমে সে তাকে দিয়ে দিল, তার মুখের দিকে তাকালো, মনে করো ঠিক পছন্দ হলো না, তাহলে আরো 2খানা দিয়ে দিল, মানে এরকম ব্যাপারটা। প্রথমে সে যত টাকা যত তার কাছে আছে তার অর্ধেক করে তাকে দিয়ে দেবে, তারপরে তাকে সন্তুষ্ট করার জন্য আরো বেশি আরো 2টো দিয়ে দেবে, এইভাবে সে ডিস্ট্রিবিউট করতে থাকলো প্রত্যেককে। ঠিক আছে, আবার বলছি টু ইচ, প্রত্যেককে হি গিভ হাফ অফ দ্য ডায়মন্ড, যতটা তার কাছে আছে তার অর্ধেক দিয়ে দেবে, এবং তারপরে আরো কি করবে, এটা ছাড়াও সে আরো 2খানা দিয়ে দেবে। এইভাবে সে কিন্তু কাজটা চালাচ্ছে। ঠিক আছে, এবং সর্বশেষে দেখা গেল সে একটা ডায়মন্ড নিয়ে পালাচ্ছে, মানে আলটিমেটলি সব দিয়ে দিয়ে শেষ হয়ে গেছে, একটা ডায়মন্ড তার কাছে আছে পালানোর জন্য, মানে আলটিমেটলি সে নিয়ে যাচ্ছে একটা ডায়মন্ড। তাহলে বলেছে কতগুলো ডায়মন্ড সে অরিজিনালি চুরি করেছিল, বাট দিতে গিয়ে সব শেষ হয়ে গেছে। তাহলে এটাকে উল্টে করবো না, প্রথমে যদি তার কাছে একটা ডায়মন্ড থাকে, লাস্টে যে একটা ডায়মন্ড নিয়ে সে পালায়, তার মানে লাস্টের জনকে যখন সে দিচ্ছিল তখন তাকে এক্সট্রা 2টো দিয়েছিল, কিন্তু এক্সট্রা 2টো দেওয়ার আগে কথা চিন্তা করো, যখন সে এক্সট্রা 2টো দিল, মানে সে তার কাছে তখন, মানে এক্সট্রা দেওয়ার আগে তার কাছে ছিল 3টে। যখন লাস্ট ব্যক্তিকে, মানে থার্ড মেম্বারকে দিচ্ছিল, তাকে দেওয়ার আগে, মানে এখনো দেওয়া হয়নি, তাকে দেওয়ার আগে তার কাছে কতগুলো ছিল প্রথমে, তাহলে আমি তার গার্ড থেকে মানে ভালো করে বোঝো, এই লাস্ট ব্যক্তিকে যখন দিচ্ছিল, সে কি করেছে, সে তার যেটা ছিল তার অর্ধেক করেছে, করে আরো 2খানা দিয়েছে, যে আরো 2খানা অ্যাড করে দাও, এর সঙ্গে একটা তার কাছে বর্তমানে আছে, আরো 2খানা অ্যাড করে দাও, 3টে।
এই তিনটে তার মানে দ্বিগুণ ছিল, তার মানে দেওয়ার আগে। তাহলে থার্ড ম্যানকে দেওয়ার আগে মানে থার্ড ওয়াচম্যানকে দেওয়ার আগে তার কাছে 6টা ছিল, সে কি করলো 6 এর অর্ধেক করেছিল ফার্স্টে 3, তারপরে 3টে থেকে আরো 2টো দিয়ে দিয়েছিল, যার ফলে তার কাছে আর একটা পড়ে আছে, এই জন্য 1। তাহলে এটাকে ব্যাক ক্যালকুলেশন করলাম, 1 আছে মানে প্রথমে 2টো দিয়েছিলাম লাস্টে, তাই 2কে যোগ করলাম, তারপর দ্বিগুণ করে নিলাম, কারণ অর্ধেক করে দিচ্ছিল, আমরা দ্বিগুণ করে ফিরে আসলাম। ওকে, সেকেন্ড জনকে দেওয়ার আগে তার মানে কতগুলো ছিল, প্রথমে দুখানা আরো দিয়ে দাও, 6 8, 8কে আবার 2 মানে 16খানা। আর থার্ড জনকে দেওয়ার আগে তোমার কাছে এই 16 থেকে প্রথমে 2 যোগ করে দাও, তাহলে 18খানা, 18কে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 18 দুগুণ কত হয়ে যাবে তোমাদের 18 ইন্টু 2 করে দাও, তার মানে 36খানা। তার মানে 36খানা চুরি করেছিল, তিনটে পাটে পাটে আস্তে 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 কি হয়েছে, তার কাছে একটা পড়ে আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে অপশন নেবো আমরা কিন্তু অপশন বি। তো এটাকে তোমরা এলিমিনেট করে দাও। চলো পরের কোশ্চেনে চলে আসি আমরা। 41 দাগের প্রশ্ন, ভালো করে দেখবে, কোশ্চেন ইজি আছে। বলছে যে সুমিতা কি আছে, ইনভেস্ট করেছে অ্যামাউন্ট অফ 12,000 টাকা এবং 10% অ্যানুয়াল ইন্টারেস্ট রেট আছে, এখানে সিম্পল ইন্টারেস্টে আছে, এবং 24 এত টাকা সে কিন্তু পাচ্ছে, এত টাকা সে কিন্তু পাচ্ছে, মানে সুদ মানে সরি এত টাকা কিন্তু সে সুদ আসল বাবদ পাচ্ছে। তো সুদ এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারে, 12,000 থেকে 24,400 20,400 মানে 8,400 টাকার সুদ। তো এটাকে যদি ক্যালকুলেট করো, এখান থেকে তোমরা পাবে 12,000 টাকার উপরে সুদ ক্যালকুলেট হচ্ছে 10% হারে, এবং কত সময় সেটাই জানতে চেয়েছে, এবং 100 দিয়ে ভাগ করো, কাটাকুটি করো, এখানে টি মান 7 পেয়ে যাবে। এটা এমন হাতি করে ব্যাপার না, অপশন নাম্বার ডি আমাদের আনসার হয়ে যাবে। এবার বলছি 42 দাগের প্রশ্ন, বলছে সাম অফ মানি এত টাইমস অফ ইটসেলফ হয়ে যায়, মানে যদি 16 টাকা নিয়ে কাজ শুরু করে তাহলে এত টাকা পাচ্ছে, মানে সুদ বাবদ কত পাচ্ছে, 79 মাইনাস 17, মানে সুদ হচ্ছে আমার কাছে কত, সুদ হচ্ছে আমার কাছে 63 টাকা। কত টাকা নিয়ে কাজ শুরু করেছিল, মূলধন 16 টাকা, তাহলে কত সময়ের জন্য আমি জানি না, সুদ কত r%, সুদ কত আমাদের কাছে r%, আর কত বছর সেটা বলে দিই যদিও, 35 ভাগ 100, তাহলে আর এর মান আমরা ইজিলি ক্যালকুলেট করে নিতে পারি, আর এর মান হবে 45/4, ক্যালকুলেট করে নেবে তোমরা, মানে 11.25%। তো এটা সোজা কোশ্চেন, এটা অপশন নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। 43 দাগের কোশ্চেন চলে আসো। 43 দাগের কোশ্চেন কি আছে ভালো করে দেখো, একটা ওয়্যার আছে রেক্টাঙ্গেল শেপের, যেটা কিন্তু তার সাইড হচ্ছে 7 আর 4। ইট ওয়াজ ইনিশিয়ালি ইন দ্য শেপ অফ সার্কেল রেডিয়াস, মানে যেটাকে বেঁকিয়ে সার্কেল করছি সেটাকেই আবার রেক্টাঙ্গেল করছি, মানে ওভারঅল পরিসীমা সমান। তো পরিসীমাটাকে সমান করবো, আমি এটাকে ধরে নিচ্ছি 7x, এটাকে ধরছি 4x, তাহলে যোগ করলে হবে কি 11x, 2 ইন্টু এল প্লাস বি হয়, তাহলে 11কে আবার 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে টোটালি পরিসীমা কত হলো 22x। দৈর্ঘ্য প্রস্থকে যোগ করেছি মানে 11x, তাকে 2 দিয়ে গুণ করেছি, তবে হবে পরিসীমা। ওকে, তাহলে পরিসীমা পেয়ে গেলাম, এটাও সমান সমান, সেটাই সার্কেলের পরিসীমার সঙ্গে সমান হবে, সেটাই তো আলটিমেটলি বেঁকিয়ে চুরিয়ে একই করেছিলাম, তাই না। 2 ইন্টু পাই ইন্টু আর, পাই মানে কত স্যার 22/7, এবং আর মানে কত, আর মানে হলো এখানে রেডিয়াসটা কত 31.5। তো ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে এখানে 22 কেটে গেল। ওকে, আর এখানে তোমরা যদি দেখো এখানে কাটলে কত হবে, এখানে 31.5, এটা 31.5 মানে 4 7 28, 5 7 35, 4.5 এর দ্বিগুণ মানে 9, তাহলে এক্স এর মান আমি পেয়ে গেলাম 9। তাহলে আমার কাছে যে কোনো জিনিস আমরা বের করতে পারবো। বলছে সাইড অফ দ্য স্মলেস্ট সাইড অফ দ্য রেক্টাঙ্গেল কত, 4 এর মান বার করতে হবে, 4x এর মান, 4x এর মান 4 9 36 হবে, উত্তর আমাদের অপশন নাম্বার বি কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটুকু নিয়ে কারো কোনো ডাউট থাকার জায়গা নেই। 44 দাগের প্রশ্ন ভালো করে দেখো, 44 দাগের প্রশ্ন আমরা সলভ করবো, 44 35 পরপর সলভ করবো। দেখো বলছে ইনার ট্রায়াঙ্গেল এবিসি, বলছে যেখানে এবিসি ট্রায়াঙ্গেল আছে, যেখানে বিসি ইজ লেস দ্যান সামথিং, আমি তুলনা করেছি, তাহলে আমি লিখে নিই কি কি বাহু আছে, এবি বিসি আর সিএ। বলছে বিসি ইজ লেস দ্যান টুয়াইস অফ দ্য লেন্থ অফ এবি, মানে এবির তোমাদের কাছে দ্বিগুণের। আচ্ছা, তাহলে একটা কাজ করো, তুমি তুলনা কার সাথে করেছে, লেস দ্যান টুয়াইস দ্য লেন্থ অফ এবি, তাহলে এবিটাকে তুমি ধরে নাও এক্স, তার দ্বিগুণ, দ্বিগুণ থেকে কি বলেছে 2 কম, তাহলে 2x মাইনাস 2। আর বলেছে লেন্থ অফ দ্য এসি, এসির লেন্থটা কেমন হবে, এবির থেকে কি হচ্ছে বলো 10 বেশি, তার মানে x প্লাস 10। এই হচ্ছে তিনটে তুলনা পেয়ে গেলে। এবার বলছে তিনটের মানে এবার হচ্ছে পরিসীমা বলেছে 32, মানে তিনটে যোগফল হচ্ছে 32, তাহলে তিনটাকে যোগ করে দাও, এটাই হচ্ছে তোমার কাছে 32। তাহলে 2x 3x 4x, 4x আর এদিকে হচ্ছে মাইনাসের প্লাসের 8 সমান সমান 32, তাহলে 4x এর মান হয়ে যাবে তোমাদের কত 24, x এর মান হয়ে যাবে 6। এবার দ্য লেন্থ অফ দ্য স্মলেস্ট সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 6 12 মাইনাস 2 মানে 10, এটা হচ্ছে 16। সব থেকে ছোট কোনটা স্যার, সব থেকে ছোট হচ্ছে 6, তাহলে অপশন নাম্বার হয়ে যাবে ডি কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। চলো পরের কোশ্চেন সলভ করি আমরা। 45 দাগের কোশ্চেন কি করে সলভ করব, দেখো এটাকে তোমরা ভাঙা বেশি চাপ নেবে না, এটা হচ্ছে কিসের সূত্রের মধ্যে পড়ে বলো, আমরা ছোটবেলায় জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই যে জিনিসটা ভাঙলে কি হয়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, কি বললাম, কিন্তু আমরা এটাও জানি যদি এখানে বি এর আগে বি এর চিহ্নটা মাইনাস বি বসিয়ে দিই, তাহলে এখানে এটা মাইনাস হয়ে যাবে,
আর বাকিগুলো সেম থাকবে, তাহলে এটা মাইনাসে এফেক্ট পড়বে না কারণ স্কোয়ার আছে, এটা প্লাসই থাকবে। বাট যেখানে যেখানে গুণে বি আছে এইগুলো সব সামনে মাইনাস হয়ে যাবে, কারণ বি মাইনাস বি পুট করলে একটা করে মাইনাস বেরিয়ে যাবে। তার মানে তখন তখন কি হয়ে যাবে, তখন সূত্রটা হয়ে যাবে এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো এইরকম ধরনের জিনিস, বাট আমরা এটাকে শর্টকাটে কি করে করবো? শর্টকাটের জন্য আমি বারবার বলি যে এদিকে দেখো, এটা 2ab ফরম্যাটেই আছে, এগুলোকে সাজাতে হবে। তো এটাকে ভাঙলে কি হবে, 35কে ভাঙলে √7 আর √5, এর বাইরে ভাঙা যাবে না। 21কে ভাঙলে হচ্ছে √3 আর √7। কিন্তু ভালো করে একটা কথা চিন্তা করো, এখানে একটা 2 আছে, 2ab না, 2 তো আলাদা করো, তাহলে একটা 2 এক্সট্রা এখনো আছে, তাহলে একটা 2কে কখনোই 7-এর সঙ্গে নেওয়া যাবে না। কারণ কি, যদি 7-এর সঙ্গে 2 সত্যিই নেওয়া হতো তাহলে এখানেও একটা 2 এক্সট্রা থাকতো না, 4 হতো। কিন্তু এখানে তো 2 আছে, তাহলে 7 এখানে সিঙ্গেল থাকবে, তাহলে এখানে 2টা কার সঙ্গে নেবো, এটার সঙ্গে। তাহলে একটা নাম্বার আমার কমপ্লিট হয়ে গেল 2√3, একটা নাম্বার হয়ে গেল 7 কনফার্ম, আর একটা নাম্বার আমার কনফার্ম হয়ে গেল কত, আর একটা নাম্বার 5। তাহলে এটা হচ্ছে আমাকে ধরতে পারো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার কাছে বি, আর এটা হচ্ছে আমার কাছে সি। ঠিক আছে, কি বললাম, 3টে নাম্বার কনফার্ম হয়ে গেল, মাঝেরটা আমি মুছে দিচ্ছি যাতে তোমাদের সুবিধার জন্য লিখেছিলাম। এবার শোনো, এবার হচ্ছে আমার কাছে বুঝতে হবে যে চিহ্নের গোলমালটা কোথায়, চিহ্ন কার জন্য। দেখো এই 7টা এখানেও আছে, তাই না? এখানে আছে কি √3 × 5, এখানে আছে কি এটা হচ্ছে কি 5 × 7 = 35, তাই না? তো 5টা এর মধ্যেও আছে, 5টা এর মধ্যেও আছে, তাই না? আবার দুটোর মধ্যে চিহ্ন কমন আছে, তার মানে এই 5টাই হচ্ছে তার মানে দায়ী চিহ্নের জন্য। তাহলে -5টা হবে এখানে, তার মানে আলটিমেটলি এই √টার ভিতরে যেটাকে ক্যালকুলেশন করলে কি আসবে অত চেক করার দরকার নেই, এটাকে লেখো এর জায়গায়। মানে আমাদেরকে আসবে কি a + b + এরম সূত্র, a হচ্ছে প্লাসে আছে 2√3, বি আছে প্লাসে √7 মাইনাসে √5 এর হোল স্কয়ার, বাংলা কথা এরম চলে আসবে। পরেরটাকে আমি ভাঙা দেখে নিচ্ছি, এটাকে একবারে ভাঙা শেখো। এটাকে 2 বার করে নাও, তাহলে 4 পড়ে থাকবে, 4 নিয়ে নাও। আচ্ছা, আর একটা হবে √5, আর তো কিছু নেই। তার মানে একটা সংখ্যা হচ্ছে 4, একটা সংখ্যা √5, তুমি স্কোয়ার করে দেখতে পারো, 16 আর 5কে যোগ করলে 21 আসে, 16 আর 5কে যোগ করলে 21 আসে। তার মানে কি হলো, এটা হচ্ছে a² + b² + 2ab এর ফর্মুলায় পড়ে গেছে। তার মানে এটার ভিতরে চলে আসবে কি 4 হচ্ছে আমার কাছে a, আর b হচ্ছে আমার √5 তার হোল স্কয়ার। এটাকে আমি ক্যালকুলেট করো, এটাকে স্কয়ারটাকে খেয়ে নেবে, তাহলে কত হবে 2√3 প্লাস √7 মাইনাস √5, আর এটা ক্যালকুলেট করলে √5 হবে না, 4 প্লাস √5। এটাকে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলে চলে আসবে √12, এটাকে ভেতরে ঢুকিয়ে নাও, √12 প্লাস √7 প্লাস √6, মানে এটা কেটে যাবে। ঠিক আছে, তো 12² প্লাস 7² প্লাস 16² বার করতে হবে, কারণ ভেতরটা হচ্ছে এ, ভেতরটা হচ্ছে বি, ভেতরটা সি। তো যোগ করতে বলেছে, যোগ করলে দেখবে 449 আসবে, আমি করে দেখাচ্ছি না এখানে, তোমরা করে নেবে। ঠিক আছে, কি বললাম। পরে কোশ্চেন চলো, 46 দাগের কোশ্চেন চলো, ইজি কোশ্চেন, ইজি কোশ্চেন তোমরা করতে পারবে। চলো, এটা কি হবে বলো, এটা হচ্ছে এটাকে যদি লসাগু করো, নিচেরটা কি হয়ে যাবে, নিচেরটা এরম হয়ে যাবে a + b × a - b, দুটো মাথায় হোল স্কয়ার, তাহলে কত 9 এর স্কয়ার মাইনাস 16 আর 5 81, মানে হচ্ছে এটা হয়ে যাবে 80। তো a² - b² হয়ে গেল, উপরটা কি হয়ে যাবে, এটা a² মানে a + b হোল স্কয়ার আর a - b হোল স্কয়ার, মাঝখানে প্লাস, মানে কার সূত্র, 2 × a² + b² এর সূত্র, 2 × a² মানে কত 81, ঠিক আছে, প্লাস b² মানে 80। তাই তো, এটা কত হয়ে যাবে, নিচেরটা 1 হয়ে যাবে, নিচেরটা ক্যালকুলেশন করার দরকার নেই, উপরটা যে 2 × এটা হবে 161, এটা কত হলো 2, 6 × 12, 2 হাতে 1, আর এটা হবে 2 × 3, 322। কিন্তু আমাদের উত্তর হবে অপশন নাম্বার, কিন্তু আমাদের এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো। দেখো এবার ভালো করে চেক করো, 47 দাগের কোশ্চেনটা আমরা সলভ করবো। দেখো ইজি কোশ্চেন, এমন কিছু নেই এখানে। দেখো বলছে 12ই মে 2011, 12ই মে 2011 কি বলেছে, থার্সডে, থার্সডে। তোমাকে বলেছে 10ই মে 2004, 10ই মে 2004, কিছুই নেই ক্যালকুলেশনের মধ্যে, আশবাস আলাদা করুন, দুদিন, 12 থেকে 10-এ আসছে মানে -2। আচ্ছা, 4 থেকে 11 মানে 7 বছর, যার মধ্যে 2008 একমাত্র লিপিয়ার, 7খানা নর্মাল বছর, তাহলে 7, আর একটা লিপিয়ার মানে তোমাদের কাছে কি হয়ে যাবে, একটা এক্সট্রা আসবে, মানে 8খানা আসবে, কিন্তু 11 থেকে 4-এ আসছি মানে -8, 8 আর 2 10, 10 মানে সেটা তুমি যদি এটাকে 7 দিয়ে পুনরায় ভাগ করো -3 আসবে, তাহলে 3 এখান থেকে মাইনাস করে দাও, মানে মন্ডে তোমাদের কিন্তু উত্তর চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছো, বহুবার করানো হয়েছে। 48-এর দাগ বলছে 26শে জানুয়ারি 2012 মানে কি ডে ছিল, 2012 পর্যন্ত যেতে গেলে 2000 পর্যন্ত যেতে হবে, 2000-এর মধ্যে কোনো অর্ডে থাকে না, তোমাদের বারবার বলেছি, তার মানে 11 বছর যাবো, প্লাস জানুয়ারি 26 তারিখ পর্যন্ত যাবো, বাস খেলা খতম। 11 বছরের মধ্যে কোনো লিপিয়ার কতগুলো আছে, 4 সাল 8 সাল, এই দুটো মাত্র লিপিয়ার, তাহলে দুটো, আর এখানে 11টার জন্য 11টা, তার মানে 13টা আমাদের কাছে টোটালি অর্ডে, এবং এখানে 13টা অর্ডে, আর এখান থেকে 26টা অর্ডে, যোগ করলে 39টা অর্ডে, 39কে 7 দিয়ে ভাগ করলে 15, 5 7 35, মানে আলটিমেটলি 4টে অর্ডে। 4টে অর্ডে মানে মন্ডের জন্য 1 ইউজ করি আমরা, টুইসডের জন্য 2 ইউজ করি,
টুইসডে ওয়েডনেসডে জন্য 3 ইউজ করি, থার্সডে এর জন্য আমরা 4 ইউজ করি। তো উত্তর হবে আমাদের থার্সডে, উত্তর হবে অপশন নাম্বার সি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। চলো 49 দাগটা আমরা সলভ করে দেখি। এখানে বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আওয়ার হ্যান্ড অ্যান্ড দ্য মিনিট হ্যান্ড অফ আ ক্লক হোয়েন দ্য টাইম ইজ 3:25। 3:25 সময় আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের মধ্যে কোণ কত? আমরা কোণের ফর্মুলা জানি 60h ডিফারেন্স কেন লিখি? প্রথমটাও বড় হতে পারে, সেকেন্ডটাও বড় হতে পারে, সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো। তাহলে কত হচ্ছে? এখানে বলেছে 3:25, তাহলে 3 হচ্ছে আমার এইচ এর মান আর এটা হচ্ছে আমার এম এর মান। তাহলে ক্যালকুলেট করে 3 বসাও, 3 × 180, ডিফারেন্স অফ 11 × 25 গুণ করে কত 275। দেখো এখানে দ্বিতীয়টা বড়, দ্বিতীয় বড় থেকে ছোটটা বিয়োগ করবো। আর 275 - 180 করলে 95/2, ক্যালকুলেট করলে 47.5, 47.5। এটা এত ডিগ্রি কিন্তু কোণ উৎপন্ন হবে। অপশন নাম্বার এ কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে চলে আসি আমরা। 50 দাগের প্রশ্ন। দেখো এখানেও আমাদের কি বলেছে যে 5টা এবং 6টার মধ্যে কখন দুটো হ্যান্ড কোয়েনসাইড করবে? হ্যান্ড কোয়েনসাইড করবে মানে একটা কাঁটার উপর একটা কাঁটা চলে আসবে, মানে তাদের মধ্যে কোনো কোণ থাকবে না। তাহলে এই ফর্মুলাতে আমি 0 বসিয়ে দেবো, তাহলে কত হবে 60h। এখানে 60 মানে এখানে প্রথম কোণটাই হবে h, মানে এখানে কত হয়ে যাবে? মানে h এর মান হচ্ছে 5, তাহলে 60 × 5 মানে 300 হয়ে যাবে। আর ডিফারেন্স কত হবে? 11 × m, কটার সময় আমি জানি না, m বসিয়ে দিলাম ভাগ 2। তাহলে ক্যালকুলেট করে দুটোকে 0 তৈরি করে দেবে। সো আমরা এটাকে মাইনাসই রেখে দিলাম, অসুবিধা নেই। তাহলে 300 আর ওদিকে 300 - 11m = 0, তাহলে ওদিকে নিয়ে যাও 11m। তাহলে 11m, m এর মান কত হবে? 300/11, মানে উত্তর হয়ে যাবে তোমাদের কত? 27.311, 27.311 মিনিট। তাহলে 5টা বেজে 27.311 মিনিট কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। তো এই পর্যন্ত ছিল আজকের সেশনে, আশা করি তোমাদের ভালো লেগেছে। পরের সেশনে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, আজ এ পর্যন্তই।